আসসালামু আলাইকুম প্রিয় বায়োলজিবাসী সকলকে আজকের লাইভে স্বাগতম জানাচ্ছি। তো সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানিয়ে দাও, কারণ আজকে আমার সামনে কিন্তু কেউ নেই। তো শুধুমাত্র এই যে একজন আছে, তাছাড়া তো ওদের অনন্ত ভাইয়া সামাদ ভাইয়া কিন্তু আজকে নেই, শুধুমাত্র একজনই আছে। তো সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানিয়ে দাও, সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানিয়ে দাও। সুডু ক্লাস হবে ইনশাল্লাহ। সুডু মানে কি? সুপার ডুপার ইম্পর্টেন্ট। ওকে, সুডু ক্লাস হবে। সুডু কিন্তু শর্ট ক্লাস না, সুডু মানে সুপার ডুপার ইম্পর্টেন্ট। ওকে, ফাহিমা তার ফ্রেন্ডকে মেনশন করেছে, আশরাফ জান্নাত ফাহিমা, অসংখ্য ধন্যবাদ। ফারহানা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাতুল রবীন্দ্রনাথ ঠাকুরকে মেনশন দিয়েছে। ওকে, সালমান ফার্সি ক্লিয়ার, ফয়সাল ক্লিয়ার। শুরু করেন ভাইয়া। ওকে, আমরা শুরু করতে পারি। আলবার্ট আইনস্টাইন লিখেছে সাউন্ড ক্লিয়ার। সুডু ক্লাস হবে। ওকে, সুডু ক্লাস হবে আজকে, সুপার ডুপার ইম্পর্টেন্ট ক্লাস হবে। সুডু মানে কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট। আচ্ছা, তো তোমরা সবাই জানো আমাদের 206টা হাড্ডি আছে। তো প্রথম কোশ্চেন, এটা জাস্ট জানার জন্য করতেছি। তো প্রথম কোশ্চেন হলো 206টা হাড়ের মধ্যে 206টা যে হাড্ডি আছে, এই 206টা হাড্ডির মধ্যে কি দাঁত পড়ে? আমাদের যে 32টা দাঁত আছে, 32টা দাঁত, আমাদের 32টা দাঁত কি 206টা হাড্ডির মধ্যে পড়ে? ইয়েস অথবা নো? 206টা হাড্ডির মধ্যে 206টা হাড্ডির মধ্যে আমাদের দাঁত পড়ে কিনা? ইয়েস অথবা নো? বলো। এই কোশ্চেনের পরপরই আমরা আমাদের পড়াশোনায় মুভ করব। রাতুল লিখেছে নো, ফয়সাল লিখেছে হ্যাঁ, তাবিয়া লিখেছে না, শুভ লিখেছে না, সালমান ফরাসি লিখেছে নো, রাবিয়া খান লিখেছে নো, ফাহিমা লিখেছে নো। হ্যাঁ, নোট করবা, নোট করতে হবে, অবশ্যই নোট করতে হবে। নো, হ্যাঁ, এটার উত্তর হবে নো। আমাদের 206টা হাড্ডির মধ্যে কিন্তু দাঁত পড়ে না। আমাদের যা যে 32টা, এগুলো কিন্তু কঙ্কাল, হ্যাঁ, বাট এগুলা কিন্তু আমাদের 206টা হাড্ডির মধ্যে পড়ে না। কিভাবে একটু পরে বুঝতে পারবা। তো আমরা আজকে শুরু করব আমাদের চলন ও অঙ্গচালনার প্রথম ক্লাস আমাদের। তো এই অধ্যায়ে কতগুলো টপিক আছে দেখো, এই অধ্যায়ে কতগুলো টপিক আছে। মানব শারীরগত চলন অঙ্গচালনের মধ্যে আছে অস্থি। একটু নোট করতে হবে, 100% নোট করতে হবে। তুমি যদি এইটা আমার সাথে শেষ করতে চাও, 7 দিনের চ্যালেঞ্জে অংশ নিতে চাও, 100% নোট করতে হবে। কারণ 3 মাস পরে তুমি যদি এই অধ্যায়টা নিয়ে বসো, তোমার মনে হবে সব কিছু নতুন। সো নোট করাটা বেস্ট। নোট করা থাকলে তুমি 2 ঘন্টাতে অধ্যায়টা গুছাই ফেলতে পারবা রিভিশনের সময়। আর যদি নোট না করা থাকে, রিভিশনের সময় তোমার বহুত টাইম লাগবে। দেখো, এখানে প্রথম টপিক কি? অস্থি। অস্থিকে আমরা বলি অষ্টি, অষ্টি, অথবা এটাকে আমরা বলি হাড়, অথবা বলে বনস, অনেক সময় ওসিয়াস বলে। এটা তুমি লিখলে লিখতে পারো, না লিখলে নাই। আচ্ছা, তাহলে অষ্টি, অস্থি, বোন। তরুণাস্থি, 2 নম্বর টপিকের নাম কি? তরুণাস্থি। তরুণাস্থিকে আমরা অনেক সময় বলি কোমল আস্থি, অথবা অনেক সময় বলে কার্টিলেজ। কার্টিলেজ মানে কোমল আস্থি বা তরুণাস্থি, অথবা এটাকে বায়োলজির ভাষায় বলে কন্ড্রো। বায়োলজিক্যাল ওয়ার্ডগুলো কিন্তু লাগবে। কন্ড্রো মানে তরুণাস্থি। যেরকম তোমাকে যদি প্রশ্ন করে তরুণাস্থির আবরণীর নাম কি, তখন উত্তর হবে কি? পেরিকন্ড্রিয়াম। পেরি মানে চারদিকে। সাপোজ এটা একটা তরুণাস্থি, এটা চারদিকে যদি একটা আবরণ থাকে, ওইটাকে বলে পেরিকন্ড্রিয়াম। আর অস্থির আবরণকে আমরা বলি কি? পেরিঅস্ট্রিয়াম। এজন্য বায়োলজিক্যাল ওয়ার্ডগুলা অবশ্যই তোমাকে শিখতে হবে। অস্থির বায়োলজিক্যাল ওয়ার্ড কি? অস্থি। তরুণাস্থির বায়োলজিক্যাল ওয়ার্ড কি? কন্ড্রো অবশ্যই লাগবে। তারপর পেশি। পেশিকে আমরা 2টা বায়োলজিক্যাল ওয়ার্ড দ্বারা প্রকাশ করি। একটা হলো মায়ো, হ্যাঁ, মায়ো, আর একটা হলো কি? সার্কো। মায়ো অথবা সার্কো দিয়ে আমরা পেশিকে বোঝাই, মাসেলকে বোঝাই। আচ্ছা, আর আরেকটা বোঝাই কর্নি। কর্নি শব্দের অর্থ কিন্তু মাংস, কর্নি। ঠিক আছে, আরেকটা ওয়ার্ড আছে কর্নি, এটা লিখে রাখতে পারো। কর্নি শব্দের অর্থ কি? মাংস। ওই যে আমরা বলি না কর্নিভোরাস, মাংসাশী। তো এই কর্নি বা ফ্লেসি মানেও কিন্তু মাংস। আচ্ছা, দেন আমাদের আরেকটা ইরিগুলার টপিক আছে লিভার। এই অধ্যায়ে আমাদের একটা টপিক আছে, সেটা হলো লিভার। ঠিক আছে, লিভার কিন্তু এই লিভার ওই যে মানুষের যকৃতের লিভার না, অল্প বল প্রয়োগ করে অধিক ফল পাওয়া, এটাকে আমরা লিভার বলি। আমরা এটা পড়বো। আচ্ছা, বানানটা মনে হয় এটা ছোট বোধে হবে। তারপর রোগ এবং চিকিৎসা।
এই অধ্যায়ে কতগুলো রোগ আছে, অস্থিভঙ্গ, হ্যাঁ, সরল ব্রণ ফ্র্যাকচার, মস্কানো, এরকম কিছু রোগ আছে। তো এটা থেকে আমাদের সিকিউ আসে, এই রোগ থেকে আমাদের সিকিউ আসবে, এটা থেকে সিকিউ আসে। আর এইটা এই অস্থির হিসাব, যেরকম এক পায়ে অস্থির সংখ্যা কত, 30টা, এগুলো হিসাব আসে। তো এখানে সিকিউ এর টপিক খুবই কম, মানে এই অধ্যায়টা যতটা ভীতিকর এতটা সিকিউ এর জন্য লাগে না। সিকিউ থেকে মাত্র 5টা টপিক আছে। তুমি যদি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করো, বোর্ড পরীক্ষার সিকিউ এর জন্য এই অধ্যায় খুবই, মানে কয়েকটা টপিক মাত্র, 5টা টপিক শিখলে এনাফ। বাট এটা এমসিকিউ এর জন্য সুডো ইম্পর্টেন্ট, বুঝছো? সুডো ইম্পর্টেন্ট মানে কি, সুপার ডুপার ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট। তো এই অধ্যায়টা এমসিকিউ এর জন্য সুডো ইম্পর্টেন্ট, বাট সিকিউ এর জন্য না। সিকিউ মাত্র 5টা টপিক আছে, এটা গুইন্না তুমি যদি 1 ঘন্টা পড়ো তাহলে তোমার এই অধ্যায় থেকে সিকিউ কভার। সিকিউ এর জন্য এই অধ্যায়ের জন্য কোনো প্যারা নেওয়ার দরকার নাই, প্যারা নিতে হবে এমসিকিউ এর জন্য। তো এই টপিকগুলো আছে, আমরা জানলাম, টপিকগুলোর নাম লিখলাম। দেন আমরা শুরু করব অস্থি দিয়ে। 1 নম্বর টপিক কি, অস্থি। অস্থি দিয়ে আমরা শুরু করব। তো তোমরা এটা জানো, প্রথমে আমরা দেখব, হিসাবগুলো আমরা পরে যাই। প্রথমে দেখব অস্থির উৎপত্তি কই থেকে। হ্যাঁ, আচ্ছা, এটা আগে একটু দেখে ফেলি। মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত? যদি প্রশ্ন করে মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত, তুমি বলবো এটা কি শিশু অবস্থায়। মানুষের শরীরে হাড়ের সংখ্যা কত প্রশ্ন করলে তোমার প্রথম প্রশ্ন হবে এটা কি শিশু অবস্থায়। যদি হয় শিশু অবস্থায় তখন উত্তর হবে প্রায় 300। যদি হয় শিশু অবস্থায় তখন এর উত্তর হবে প্রায় 300টি, প্রায় 300টি। আর যদি বলে পূর্ণবয়স্ক অবস্থায় তখন এটার উত্তর হবে 206টি। ক্লিয়ার? এখন প্রশ্ন হয়েছে তাহলে বাকি হাড়গুলা কই গেল? বাকি হাড়গুলা ফিউজ হয়ে গেছে, কথা বুঝছো? মানে 4-5টা মিলে একটা হয়ে গেছে, এরকম হয়। যেরকম আমাদের কশেরুকা শিশু অবস্থায় থেকে 33টা, পরিণত বয়স হয়ে যায় কয়টা, 26টা। কশেরুকা যে আছে, কশেরুকা, আমাদের যে কশেরুকা, এটা শিশু অবস্থায় কশেরুকা, হ্যাঁ, শিশুতে থাকে 33টা, শিশুতে 33টা। বাট যখন আমরা পূর্ণবয়স্ক হয়ে যাই তখন এটা হয়ে যায় কয়টা, 26টা। অ্যাডাল্ট পার্সন হয়ে যায় কয়টা, অ্যাডাল্ট পার্সন হয়ে যায় 26টা। তাহলে বাকিগুলো কই গেল, ফিউজ হয়ে গেছে, এগুলো আমরা সামনে দেখব। আচ্ছা, তোমাদের আরেকটা ভুল ধারণা আমি একটু ক্লিয়ার করি, সেটা হলো আমরা কঙ্কাল বলতে কেন জানি শুধুমাত্র অস্থিকে বুঝি। এটা কিন্তু একটু খেয়াল করো, কঙ্কাল, এই কঙ্কাল বলতে শুধুমাত্র অস্থি না। এই কঙ্কালের মধ্যে নট অনলি অস্থি, অস্থি প্লাস তরুণাস্থি দুইটাই আছে। অস্থি আছে, কি আছে, তরুণাস্থিও আছে। অস্থি তরুণাস্থি দুইটাই আছে কঙ্কালের মধ্যে, অস্থি তরুণাস্থি দুইটাই আছে। আবার এই যে অস্থি যে আছে, অস্থি, এগুলো আমরা প্রকারভেদ দেখবো। তার আগে তোমাকে এইটা একটু স্পেসিফিকলি মনে রাখতে হবে। আমরা কেন জানি স্টুডেন্টরা শুধুমাত্র অস্থিকে কঙ্কাল মনে করে, না, তরুণাস্থিও কিন্তু কঙ্কাল, ঠিক আছে? তরুণাস্থিও কঙ্কাল, তরুণাস্থিও কঙ্কাল। হ্যাঁ, আমাদের শ্বাসনালীর মধ্যে যে ট্রাকিয়া, ট্রাকিয়ার মধ্যে কিন্তু সি শেপ, হ্যাঁ, 18 থেকে 20টা কি থাকে, সরি 16 থেকে 20টি তরুণাস্থি থাকে, তাই না? এই ট্রাকিয়ার মধ্যে আমাদের যে ট্রাকিয়া আছে, ট্রাকিয়া শ্বাসনালী, এই শ্বাসনালীর মধ্যে কি আছে, তরুণাস্থি আছে। ট্রাকিয়ার মধ্যে তরুণাস্থি আছে কয়টা, 16 থেকে 20টা। এবার আছে 16 থেকে 20টা, 20টি তরুণাস্থি থাকে। এই তরুণাস্থিগুলো কি তাহলে কঙ্কাল না? হ্যাঁ, 100% এগুলো কঙ্কাল। তাহলে কঙ্কাল বলতে আমরা শুধুমাত্র অস্থিকে মিন করি না, কঙ্কাল বলতে অস্থি প্লাস তরুণাস্থি দুইটাকে কিন্তু মিন করে, এটা কিন্তু লাগবে তোমার। আচ্ছা, দেন আমরা যেখানে ছিলাম আমরা এখানে যাই যে অস্থির উৎপত্তি কই থেকে, অস্থির উৎপত্তি কই থেকে। আচ্ছা, দেখো এইটা একটা এমসিকিউ যে মানুষের কত বছর বয়সে অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি। এটা আলিম স্যারের বইয়ে লেখা আছে 21 বছর বয়সে। তবে আজমল স্যারের বইয়ে, বর্তমান বইয়ে নতুন এডিশন রয়েছে, আজমল স্যারের বইয়ে নতুন আসছে, নিউ এডিটেড, নতুন সংযুক্ত হয়েছে, সেটা হয়েছে 30 বছরের কাছাকাছি বয়সে, 30 বছরের কাছাকাছি বয়স, 30 বছরের কাছাকাছি বয়স। তথ্যটা মোটেও ইম্পর্টেন্ট না, কাছাকাছি বয়সে, এই তথ্যটা মোটেও ইম্পর্টেন্ট না, তুমি এটাকে স্কিপ করতে পারো। হ্যাঁ, কত বছর বয়সে অস্থির ঘনত্ব সবচেয়ে বেশি, আলিম স্যারের বইয়ে লেখা আছে 21 বছর বয়সে, আজমল স্যারের বইয়ে লেখা আছে 30 বছরের কাছাকাছি বয়সে। এটা লাগবে না। আচ্ছা, যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে এইটা, অস্থির উৎপত্তি কই থেকে। অস্থির উৎপত্তি ব্রণীয় স্তর, কোন স্তর থেকে এটা অনেকে জানে, ব্রণীয় মেসোডার্ম থেকে অস্থির উৎপত্তি। তো তোমরা কিন্তু এই সবটা জানো, শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে তৈরি করে জাইগোট, এককোষী জাইগোট, এটা মনে রাখবা, একবার পরীক্ষার মধ্যে আসছে জাইগোট কয় কোষী, উত্তর হবে এককোষী। এটা কিন্তু এখানে কিন্তু 2টা কোষ না, এখানে কিন্তু একটা কোষ, এককোষী, এটার নাম কি, জাইগোট। জাইগোট, এই এককোষী জাইগোট পরবর্তীতে তৈরি করে কি, মরুলা দশা,
এব্রু থিব্রু অনেকগুলো কোষ থাকে একসাথে। হ্যাঁ, এটা দেখতে মালবেরি ফলের থুকার মতো, এটাকে বলে মরুলা। তারপর এটা একটা সজ্জাবিন্যাস ধারণ করে, যেটাকে আমরা বলি ব্লাস্টুলা। ব্লাস্ট মানে অপরিণত কোষ, উলা মানে দশা। উলা মানে কি বলতো? উলা মানে ক্ষুদ্র দশা, তাহলে এটার নাম কি? ব্লাস্টুলা। ব্লাস্ট এগুলো কিন্তু তোমাদেরকে পড়াইছি। ব্লাস্ট মানে বাচ্চা কোষ, ব্লাস্ট মানে অপরিণত সেল। আর উলা মানে কি? উলা, ULA, উলা মানে ক্ষুদ্র দশা। উলা মানে কি? উলা মানে ক্ষুদ্র দশা, উলা মানে ক্ষুদ্র দশা। আর ব্লাস্ট মানে কি? ব্লাস্ট মানে বাচ্চা কোষ, ব্লাস্ট মানে অপরিণত কোষ, অপরিণত কোষ। ব্লাস্ট মানে অপরিণত কোষ। আচ্ছা, দেন এটার পরে তৈরি করে কি? গ্যাস্টুলা। আমরা কিন্তু জানি গ্যাস্টুলা দশায় 3টা লেয়ার থাকে। ত্রিস্তরী পর্বের প্রাণীদের গ্যাস্টুলা দশায় কয়টা লেয়ার থাকে? 3টা লেয়ার থাকে। ত্রিস্তরী পর্বের প্রাণীদের গ্যাস্টুলা দশায় 3টা লেয়ার থাকে। এখানে ধরো 3টা লেয়ার, গ্যাস্টুলা দশায় 3টা লেয়ার থাকে। ত্রিস্তরী পর্বের প্রাণীদের গ্যাস্টুলা দশায় 3টা লেয়ার থাকে। এগুলোর নাম তোমরা জানো। দেখো, এই 3টা লেয়ার দিলাম আমরা, 3টা লেয়ার নামগুলো আশা করি জানো। একটোডার্ম, এন্ডোডার্ম অ্যান্ড মেসোডার্ম। তো নীলটা নিয়ে একটু কথা বলি। নীলটা এই যে নীলটা মাঝখানে যে লেয়ারটা, এটাকে আমরা বলতেছি মেসোডার্ম। মাঝখানের লেয়ারের নামটা কি? মেসোডার্ম। মাঝখানের লেয়ারের নাম কি? দেখা যাচ্ছে কি? আচ্ছা, মাঝখানের লেয়ারের নাম হলো মেসোডার্ম। এই মেসোডার্ম, খেয়াল করো, এই যে মেসোডার্ম, এই ব্রোনীয় মেসোডার্ম থেকেই কিন্তু অস্থির উৎপত্তি। মনে রাখবা, এই মেসোডার্ম থেকে সমস্ত যুজক টিস্যু আসে, যুজক টিস্যু। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যুজক টিস্যুর উৎপত্তি কই থেকে, তুমি মনে রাখবা নর্মালি সমস্ত যুজক টিস্যুর উৎপত্তি হয় ব্রোনীয় মেসোডার্ম থেকে। ব্রোনীয় মেসোডার্ম থেকে যুজক টিস্যুর উৎপত্তি হয়। এটা কিন্তু একটু লিখতে হবে। প্রথমে জাইগোট, তারপর মরুলা, তারপর ব্লাস্টুলা, তারপর এটা কি? গ্যাস্টুলা দশা। গ্যাস্টুলা দশায় আমরা ত্রিস্তরী পর্বের প্রাণীদের জন্য 3টা লেয়ার পাই। ত্রিস্তরী পর্বের প্রাণীদের জন্য আমরা কয়টা লেয়ার পাই? 3টা লেয়ার পাই। একটোডার্ম, এন্ডোডার্ম অ্যান্ড মাঝখানে থাকে মেসোডার্ম। একটো মানে বাহিরে, এন্ডো মানে ভিতরে, মেসো মানে কি? মাঝখানে। তো মেসোডার্ম থেকে সমস্ত যুজক টিস্যুর উৎপত্তি। এই কথাটা কিন্তু ভালো করে লাগবে। যুজক টিস্যু, কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যুর উৎপত্তি ব্রোনীয় কোন ডার্ম থেকে? উত্তর হবে মেসোডার্ম থেকে। এখন যুজক টিস্যুর মধ্যে কি কি আছে? এই যে অস্থি, তরুণাস্থি, এগুলো কিন্তু যুজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। আমরা একটু পরে দেখবো এটা। হ্যাঁ, এটা আমরা একটু পরেই দেখতেছি। দেখো, তাহলে আমি আরেকবার বলতেছি, যুজক টিস্যুর উৎপত্তি কই থেকে? মেসোডার্ম থেকে। এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটা লাগবে। এটা কিন্তু একটা সূক্ষ্ম বেসিক। যুজক টিস্যুর উৎপত্তি কই থেকে? ব্রোনীয় মেসোডার্ম থেকে। ব্রোনীয় মেসোডার্ম থেকে যুজক টিস্যুর উৎপত্তি। দেখো, এখন যুজক টিস্যু কারা কারা? এই যে এখানে আছে যুজক টিস্যু কারা কারা, এখানে আমরা একটু দেখবো কারা কারা যুজক টিস্যু। দেখো, আমাদের শরীরে, মানুষের শরীরে 4 ধরনের টিস্যু আছে, এটা তোমরা জানো। হ্যাঁ, কি কি? এই যে টিস্যুগুলো আসছে কই থেকে? অনেকগুলা কোষ মিলে তৈরি করে টিস্যু, তাই না? অনেকগুলা কোষ যখন একত্রিত হয় তখন তৈরি করে কি? টিস্যু। তো এই যে টিস্যু, আমাদের শরীরে এরকম টিস্যু আছে কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের টিস্যু আছে। আবরণী কলা, টিস্যুকে বাংলাতে বলা হয় কলা। টিস্যুকে বাংলাতে বলা হয় কলা। তো আবরণী কলা, স্নায়ু কলা, যুজক কলা অ্যান্ড পেশিকলা। এই যে যুজক কলা বা কানেকটিভ টিস্যু, এই কানেকটিভ টিস্যু, এখানে একটু ভুল লিখছে, এটা হবে তরল। দেখো, যুজক কলা বা কানেকটিভ টিস্যু, এই কানেকটিভ টিস্যু আবার 2 প্রকার। এই কানেকটিভ টিস্যু কয় প্রকার? কানেকটিভ টিস্যু হলো 2 প্রকার। একটাকে বলতেছি আমরা কঠিন যুজক। কঠিন যুজকের মধ্যে আবার 2 প্রকার, অস্থি এবং তরুণাস্থি। তাহলে কঠিন যুজক 2 প্রকার, অস্থি, তরুণাস্থি। তরল যুজক 2 প্রকার, রক্ত এবং লসিকা। রক্ত এবং লসিকা। তাহলে যুজক টিস্যু কয় প্রকার? যুজক টিস্যু হলো 2 প্রকার। দেখো, আমি আরেকটু লিখি এখানে। হ্যাঁ, এখানে একটু লিখি। দেখো, যুজক টিস্যু কয় প্রকার? যুজক টিস্যু 2 প্রকার। আমরা জানি আমাদের শরীরে 4 ধরনের টিস্যু আছে, এর মধ্যে একটা হলো যুজক টিস্যু। এই যুজক টিস্যুকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। যুজক টিস্যুকে আমরা ভাগ করতে পারি 2 ভাগে। একটাকে আমরা বলবো কঠিন যুজক, একটাকে বলবো আমরা কঠিন যুজক, একটাকে আমরা বলবো তরল যুজক। তরল যুজকের মধ্যে কি কি আছে? তরল যুজকের মধ্যে আছে রক্ত লসিকা।
আর কঠিন যোজকের মধ্যে কি আছে বলতো? কঠিন যোজকের মধ্যে আছে অস্থি তরুণাস্থি, অস্থি অস্থি তরুণাস্থি, অস্থি তরুণাস্থি। তাহলে বলো তো আমাদের সপ্তম অধ্যায়ের টপিক কি? আমাদের সপ্তম অধ্যায়ের টপিক হলো অস্থি তরুণাস্থি, পেশি। তো এগুলো হলো কি? যোজক টিস্যু। তো এই যে অস্থি তরুণাস্থি এগুলা কোন ধরনের কলা? যোজক কলা। তাহলে বলো অস্থি কোন ধরনের কলা? তোমাকে যদি প্রশ্ন করে হাড্ডি, হাড্ডি কোন ধরনের কলা? অস্থি কোন ধরনের টিস্যু? অস্থি কোন ধরনের টিস্যু? উত্তর হবে যোজক টিস্যু। যদি প্রশ্ন করে তরুণাস্থি কোন ধরনের টিস্যু? উত্তর হবে যোজক টিস্যু। তুমি একটু আগে যাই না আসছো, সমস্ত যোজক টিস্যুর উৎপত্তি ব্রুনীয় কোন ডার্ম থেকে? উৎপত্তি ব্রুনীয় মেসোডার্ম থেকে, ব্রুনীয় মেসোডার্ম থেকে, মেসোডার্ম হতে উৎপত্তি লাভ করে, উৎপত্তি। তাহলে যোজক টিস্যুর উৎপত্তি কোথা থেকে বলো? যোজক টিস্যুর উৎপত্তি, কানেকটিভ টিস্যুর উৎপত্তি হলো ব্রুনীয় মেসোডার্ম থেকে। আর যোজক টিস্যুর মধ্যে আছে, যোজক টিস্যু দুই প্রকার, কঠিন যোজক, তরল যোজক। তরল যোজকের মধ্যে আছে রক্তলসিকা, কঠিন যোজকের মধ্যে আছে অস্থি তরুণাস্থি। তাহলে তুমি যখন অস্থির সংজ্ঞা দিবা তখন দুইটা কথা অবশ্যই লিখতে হবে। এটা কোন কলা? এটা হলো যোজক কলা। কোথা থেকে উৎপত্তি লাভ করছে? মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করছে। এটা মেসোডার্ম, এটাকে ডাম ময়রে মেসোডার্ম, এটা উৎপত্তি লাভ করছে মেসোডার্ম থেকে, মেসোডার্ম থেকে। তাহলে দুইটা কথা অবশ্যই লিখতে হবে। তরুণাস্থির সংজ্ঞা দিতে গেলেও তোমাকে দুইটা কথা লিখতে হবে। এক, এটা কি কলা? এটা হলো যোজক কলা। ব্রুনীয় কোন ডার্ম থেকে আসছে? ব্রুনীয় মেসোডার্ম থেকে আসছে। তাহলে যোজক কলাগুলা, কানেকটিভ টিস্যুগুলা সবসময় মোটামুটিভাবে তারা কোথা থেকে আসে বলো তো? ব্রুনীয় মেসোডার্ম থেকে আসে, ব্রুনীয় মেসোডার্ম থেকে আসে। আশা করি ক্লিয়ার। তাহলে সংজ্ঞা মুখস্থের দরকার আছে? মুখস্থের দরকার নাই, কিন্তু সংজ্ঞা কিন্তু মুখস্থ লাগে না। আচ্ছা, যেহেতু কেউ নাই আমার সামনে, দেখি আহারে ৬৬ জন এই মুহূর্তে আছে। কোনো সমস্যা? কোনো সমস্যা হচ্ছে কি? আমার সামনে কিন্তু কেউ নাই। শ্মশান, তোমাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু রিপিট করা লাগলে বলবা, কারণ আমি কিন্তু কমেন্ট দেখতে পারতেছি না সব। কোনো সমস্যা থাকলে জানিয়ে ফেলো, আর যত সম্ভব ক্লাসটা শেয়ার করে ফেলো, যত সম্ভব শেয়ার করে ফেলো, ঠিক আছে? ওকে। তাহলে উৎপত্তি কোন টিস্যু থেকে? আমরা এটা কিন্তু পড়ে ফেলছি, যোজক টিস্যু। কোন টিস্যু? যোজক টিস্যু। আর ব্রুনীয় স্তর কোনটা? ব্রুনীয় স্তর হলো, ব্রুনীয় কোন স্তর থেকে আসে? ব্রুনীয় বলতো? অস্থি তরুণাস্থি ব্রুনীয় কোন স্তর থেকে আসে? মেসোডার্ম থেকে আসে, ব্রুনীয় মেসোডার্ম থেকে আসে। এখন একটা ট্রিক্স ফলো করবা। আমাদের কিন্তু এরকম প্রশ্ন বারবার মেডিকেলে বা অ্যাডমিশন বা বোর্ড পরীক্ষায় আসে যে এইটার উৎপত্তি কি। যেরকম একবার প্রশ্ন আসছে, নিউরন কোন ডার্ম থেকে আসে? একটোডার্ম, এন্ডোডার্ম নাকি মেসোডার্ম? অর্থাৎ ব্রুনীয় কোন স্তর থেকে কোনটা আসে? দেখো, একটোডার্ম থেকে কারা আসে? একটোডার্ম থেকে কারা আসে? অ্যান্ড মেসোডার্ম থেকে কারা আসে? এন্ডোডার্ম থেকে কারা আসে? এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কোন স্তর থেকে, ব্রুনীয় কোন স্তর থেকে কোন অঙ্গের উৎপত্তি ঘটে? যেরকম এটা কিন্তু মেডিকেলে প্রশ্ন আসছে, নিউরনের উৎপত্তি ব্রুনীয় কোন স্তর থেকে? স্নায়ুর উৎপত্তি ব্রুনীয় কোন ডার্ম থেকে? উত্তর ছিল একটোডার্ম থেকে। এইটা তুমি কিভাবে মনে রাখবা? আমাদের বইয়ে কিন্তু একটা শখ দেওয়া আছে, এটা 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 থেকে উৎপত্তি, এটা তুমি একটা এভারেজে মনে রাখবা। আই রিপিট, এই পড়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা মুখস্থ ধর্মী পড়া, বাট আমি তোমাকে খুব সহজে একটা এভারেজ ঘরে একটা ধারণা দিতেছি, তুমি মিলাইতে পারবা। অপশন দেখে তুমি কি সংযোজন বিয়োজন কইরা এই আনসারটা দিতে পারবা। মনে রাখবা, একটোডার্মের ক্ষেত্রে অধ্যায় হবে 8, একটোডার্মের ক্ষেত্রে 8, অর্থাৎ একটোডার্ম থেকে উৎপত্তি লাভ করে তারা যারা অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু। অষ্টম অধ্যায়ে কি আছে? যদি তোমাদের শর্ট সিলেবাস তোমরা তবু ধরতে পারবা ইনশাল্লাহ। আমাদের অষ্টম অধ্যায়ের নাম হয়েছে কি? সমন্বয় নিয়ন্ত্রণ। এখানে মস্তিষ্ক নিয়ে কথা বলা আছে, নিউরন নিয়ে কথা বলা আছে, এখানে কথা বলা আছে চোখ নিয়ে এবং কি কান নিয়ে কথা বলা আছে। হ্যাঁ, তো এইগুলা, এই যে চোখ, এই যে চোখ, কান, মস্তিষ্ক, দেখো চোখ, কান, মস্তিষ্ক। তাহলে চোখ, মস্তিষ্কের মধ্যে কি আছে? নিউরন। তাহলে এইগুলো হচ্ছে অষ্টম অধ্যায়ের বিষয়বস্তু। অষ্টম অধ্যায় দিয়ে যা আছে তা একটোডার্ম থেকে আসে। খুব সহজ না? আমি মুখস্থ না করে কিন্তু পারলাম। আবার দেখো মেসোডার্ম থেকে কারা আসে? একটু আগে বলছি রক্তলসিকা। মেসোডার্ম থেকে কারা আসে? মেসোডার্ম থেকে তোমার কানেকটিভ টিস্যুগুলো আছে। কানেকটিভ টিস্যুর মধ্যে আছে রক্তলসিকা। রক্তলসিকা কোন অধ্যায়ে আছে? রক্তলসিকা হার্ট, হ্যাঁ, রক্তবাহিকা, এগুলো কোন অধ্যায়ে আছে? 4 অধ্যায়ে। তারপর 6 অধ্যায় এবং 7 অধ্যায়, একটু আগে পড়ছি অস্থি তরুণাস্থি, কঠিন যোজক কলা, কঠিন যোজক কলা, এর আছে 7 অধ্যায়। তাহলে 4 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়। এই অধ্যায়ে যারা আছে তারা হবে ব্রুনীয় মেসোডার্ম থেকে উৎপন্ন। এটা একটা এভারেজ ধারণা, আই রিপিট, এটা একটা এভারেজ ধারণা, ঠিক আছে?
78 জন এই মুহূর্তে আমাদের লাইভে আছে আলহামদুলিল্লাহ। তো এটা একটা এভারেজ ধারণা, আমি আবার বলতেছি। যদি তোমাকে প্রশ্ন করে একটা 4 নাম্বার অধ্যায়ের বিষয়বস্তু, যেরকম তোমাকে বলছে হার্ট বা হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড ব্রণীয় কোন ডার্ম থেকে আসে, এরকম যদি প্রশ্ন করে, যদি প্রশ্ন করে বৃক্ক, বৃক্ক, যদি প্রশ্ন করে যে তরুণাস্থি, এই যে 7ম অধ্যায়ে কি আছে তরুণাস্থি, 7ম অধ্যায়ের 3টা বিষয়বস্তু, একটা হলো অস্থি তরুণাস্থি, একটা হলো পেশি, পেশি মাসেল। তোমাকে যদি প্রশ্ন করে মাসেল কই থেকে আসে, তখন তুমি উত্তর দিবা মেসোডার্ম থেকে, এভারেজে। তাহলে দেখো রক্ত, লসিকা, অস্থি, তরুণাস্থি, কিডনি, পেশি, তো এগুলা কোথা থেকে আসবে? মেসোডার্ম থেকে আসবে। আরেকবার বলতেছি, একটোডার্ম থেকে অধ্যায় 8, একটোডার্ম থেকে অধ্যায় 8, মেসোডার্ম থেকে অধ্যায় 4, 6, 7। তুমি জাস্ট অধ্যায়ের নাম মনে রাখবা। এখন তুমি অধ্যায়ের ভিতরে যদি কি না আছে, তাহলে তো তুমি কি বলবো, এটা তুমি আবাং, ঠিক আছে? 7ম অধ্যায়ে কি কি আছে? অস্থি, তরুণাস্থি, পেশি। 4র্থ অধ্যায়ে কি আছে? রক্ত, হার্ট, হ্যাঁ, লসিকা, এগুলো আছে। 6ষ্ঠ অধ্যায়ে কি নিয়ে আলোচনা আছে? কিডনি নিয়ে আলোচনা আছে। আচ্ছা, এখন দেখো এন্ডোডার্ম, এন্ডোডার্ম থেকে কি কি আসে? বিভিন্ন রক্তনালী আসে, হ্যাঁ। যেরকম 5 নম্বর অধ্যায় এবং 3 নম্বর অধ্যায়ে যা আছে, 5 নম্বর অধ্যায় 3 নম্বর অধ্যায়ে যা আছে, এগুলো আসবে মোটামুটি এন্ডোডার্ম থেকে। যেরকম তোমাকে যদি প্রশ্ন করে যকৃৎ কত নম্বর অধ্যায় আছে? 3 নম্বর অধ্যায় আছে, তাই না? এই যে যকৃৎ, আমাদের যে লিভার আছে, লিভার, আমাদের যে লিভার আছে, এই লিভার, এই লিভার কত নম্বর অধ্যায়ে আলোচনা করা আছে বলতো? লিভারের আলোচনা করা আছে। যকৃতের আলোচনা করা আছে কোথায়? 3য় নম্বর অধ্যায়ে। পরিপাকনালী, এই যে পরিপাকনালী, যকৃৎ, হ্যাঁ, শ্বাসনালী, শ্বাসনালী আছে 5ম অধ্যায়ে। পৌষ্টিকতন্ত্র 3য় অধ্যায়ে, যকৃৎ 3য় অধ্যায়ে, পাকস্থলী, অগ্নাশয়, পরিপাকনালী, রেচনালী, এগুলা কিন্তু মোটামুটি এই যে পরিপাক, রেচনালী, দেখো এটা আবার রেচনা চলে গেছে, 2-একটা ব্যতিক্রম তো থাকবেই, হ্যাঁ। এবার এই যে ধারণা, তুমি এটা মনে রাখতে পারো, তুমি এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এইটুকুর একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আমি আবার বলতেছি, এটা একটা এভারেজ ধারণা, এটা একটা এভারেজ ধারণা, মানে তুমি মুখস্থ না কইরাই এটা দিয়ে উত্তর দিতে পারবা, এভারেজে, এভারেজ। তো এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখো, 3, 2, 1, 0। আশা করি স্ক্রিনশট ডান। তাহলে দেখো আমি আরেকবার মনে করি, 3 নাম্বার 5 নাম্বার অধ্যায় আসবে এন্ডোডার্ম থেকে, 3 নাম্বার 5 নাম্বার এন্ডোডার্ম থেকে, 8 নাম্বার একটোডার্ম থেকে, এবং 4, 6, 7, 4, 6, 7 নাম্বার অধ্যায় আসবে মেসোডার্ম থেকে। তাহলে আমরা মোটামুটি একটা এভারেজে কিন্তু আমরা একটা শিখে ফেলবো বা আনসার দিতে পারবো। আমি আশা করি এইটুকু জানা থাকলে তুমি আনসার দিতে পারবা। যেরকম বইয়ের মধ্যে আমার এটা আছে, এইটা 9ম অধ্যায়, এটা আছে 9ম অধ্যায়, বাট এখান থেকে প্রশ্ন আসে। 1ম অধ্যায় যখন তুমি পড়ছো প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, তখন থেকেও কিন্তু এখান থেকে 2-একটা প্রশ্ন এসে পড়ছে। যেরকম ওই দিকটাকে বললাম স্নায়ুতন্ত্র, যে সমগ্র স্নায়ুতন্ত্র কোথা থেকে আসে। এখন তুমি দেখো স্নায়ুতন্ত্র কত নম্বর অধ্যায়? 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় কি? একটোডার্ম ছিল, এই যে একটোডার্ম, 8 নম্বর অধ্যায় ছিল একটোডার্ম। হ্যাঁ, মেসোডার্মে কি কি ছিল? 4 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। আর এন্ডোডার্মে কি ছিল? 3 নম্বর অধ্যায় এবং 5 নম্বর অধ্যায়, 2-একটা ব্যতিক্রম থাকতেই পারে। তাহলে দেখো এই যে চোখ 8 নম্বর অধ্যায়ের বিষয়বস্তু, কান 8 নম্বর অধ্যায়ের বিষয়বস্তু, ঠিক আছে, স্নায়ুতন্ত্র। আবার এই যে দেখো এই যে মেসোডার্ম থেকে কি আছে? কঙ্কালতন্ত্র, এই যে 7 নম্বর অধ্যায় আছে। রক্ত সংবহনতন্ত্র কত নম্বর? 4 নম্বর অধ্যায় আছে। লসিকাতন্ত্র কত নম্বর অধ্যায় আছে? 4 নম্বর অধ্যায় আছে, হ্যাঁ। তারপর আছে ধরো এই যে পেশি, পেশি কত নম্বর অধ্যায় আছে? 7 নম্বর অধ্যায় আছে। এই যে রেচন, রেচন, রেচন কই আছে? 6 নম্বর অধ্যায় আছে। আবার যে পৌষ্টিকনালীর অন্তঃবরণ কত নম্বর? 3য় নম্বর অধ্যায় আছে। পাকস্থলী 3য় নম্বর অধ্যায় আছে। অন্ত্রের গ্রন্থিসমূহ 3য় নম্বর অধ্যায় আছে। শ্বসনতন্ত্র যে 5 নম্বর অধ্যায় আছে, হ্যাঁ। কিছু কিছু ব্যতিক্রম আছে, এগুলো ব্যতিক্রমের মতো মনে রাখবা, যেগুলো কখনো 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 ইরিগুলার, এগুলো ইরিগুলার। এই যে দাঁতের ডেন্টিনটা একটু ইরিগুলার, এগুলো মনে রাখতে হবে। এটা একটু আমরা পরে পড়বো এগুলা। তাহলে আমরা একটা এভারেজ ধারণা দিয়া ব্রণীয় কোন ডার্ম থেকে কোন অঙ্গের উৎপত্তি ঘটে সেটা কিন্তু আমরা শিখে ফেলছি। যদিও 2-একটা ব্যতিক্রম আছে, বাট এটা কি মিলানো যাবে, পড়া যাবে এভাবে, হ্যাঁ, প্যারা নেওয়া লাগবে না। আচ্ছা, তো আমরা এখন চলে আসবো, আমরা একটা হ্যাঁ, যারা লিখে ফেলছ, আমি স্ক্রিনশট দিতে দিতে ফোন অফ করে ফেলি, বিশাল, এটা আমারও হয় মাঝে মাঝে। আচ্ছা, তো আমরা একটা কুইজ ধরবো এখন, যা পড়াইছি তা থেকে একটা কুইজ ধরবো, যা পড়াইছি তা থেকেই তোমাদের একটা কুইজ ধরবো। ওকে, দেখো আমরা একটা কুইজ ধরি, দেখি কি আনসার দেয়। কুইজ, আশা করি সবাই রেডি।
নালী সংক্রান্ত জিনিসগুলো কিন্তু এন্ডোডার্ম হবে, এটা একটু মনে রাখুন। নালী সংক্রান্ত, অমুক নালী তমুক নালী, নালী সংক্রান্ত জিনিসগুলো সবসময় এন্ডোডার্ম থেকে আসে, এটা এভারেজ। আচ্ছা, আমরা যেটা ধরবো সেটা হলো আচ্ছা তোমরা বলবা যকৃৎ, লিভার, যকৃৎ ব্রণীয় কোন স্তর থেকে উৎপন্ন হয়? ব্রণীয় কোন স্তর থেকে উৎপন্ন হয়? যকৃৎ ব্রণীয় কোন স্তর থেকে উৎপন্ন হয়? জানিয়ে দাও সবাই। 67 জন এই মুহূর্তে আছে আমাদের। ওকে, যকৃৎ কোন স্তর থেকে উৎপন্ন হয়? যকৃৎ ব্রণীয় কোন স্তর থেকে উৎপন্ন হয়? যকৃৎ ছিল কত নম্বর অধ্যায়ে? 3 নম্বর অধ্যায়ে। অনেকে বলতেছে মেসোডার্ম, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, 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 মেসোডার্ম, এন্ডোডার্ম। এক একজন এক এক রকম উত্তর দিতেছে। রুহুল আমিন এন্ডোডার্ম, সেজুতি এন্ডোডার্ম। তোমরা একটোডার্ম কোন ভিত্তিতে দিলাম? আমরা একটু আগেই তো পড়লাম, এই যেটা পড়লাম না, যে অধ্যায়ের নামগুলা দিয়ে পড়লাম না, অধ্যায়ের নাম দিয়া, এই যে এটা দেখো, তৃতীয় অধ্যায়ে যা আছে, তৃতীয় অধ্যায়ে কি আছে? যকৃৎ আছে, তাই না? তৃতীয় অধ্যায়ে কি আছে? যকৃৎ। তৃতীয় অধ্যায়ে যকৃৎ ছিল, তৃতীয় অধ্যায়ে আমাদের যকৃৎ ছিল, তো এটা হবে এন্ডোডার্ম। এই যে যকৃৎ, যকৃৎ তাহলে কি ডার্ম? এন্ডোডার্ম। যকৃৎ আমাদের এন্ডোডার্ম থেকে আসে, যকৃৎ আসে এন্ডোডার্ম থেকে। আচ্ছা, এটা সর্বপ্রথম কে সঠিক উত্তর দিয়েছে একটু দেখে ফেলি। এই যে এখানে দেখো, এই যে যকৃৎ, সরি, এই যে যকৃৎ, যকৃৎ কোন ডার্ম থেকে? যে এন্ডোডার্ম থেকে। উত্তর হবে এন্ডোডার্ম থেকে। এটা সর্বপ্রথম কে সঠিক উত্তর দিয়েছে একটু আমার ফোন থেকে চেক করতে হবে, যে ফোন দিয়ে লাইভে আসি, একটু সময় দিয়ে সহায়তা করেন। তো এন্ডোডার্ম সর্বপ্রথম সঠিক উত্তর দিয়েছে কে? আমরা খুঁজে বের করতেছি এন্ডোডার্ম। এন্ডোডার্ম, এন্ডোডার্ম, এন্ডোডার্ম সর্বপ্রথম সঠিক উত্তর দিয়েছে কে? মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ ফয়সাল, এসি 26 বছর স্টুডেন্ট, মোহাম্মদ ফয়সাল এটার সর্বপ্রথম সঠিক উত্তর দিয়েছে এন্ডোডার্ম। মোহাম্মদ ফয়সাল, এই সেলটা প্রত্যেক দিনই মনে হয় টানা কয়েকটা কুইজ জিততেছে, প্রত্যেক দিনই লাইভে থাকে, প্রত্যেক দিনই ক্লাস করে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটার উত্তর হচ্ছে ফয়সাল, এটার উত্তর হবে কি? ব্রণীয় এন্ডোডার্ম, ব্রণীয় এন্ডোডার্ম থেকে উৎপন্ন, এন্ডোডার্ম, ডা এন্ডোডার্ম, ব্রণীয় এন্ডোডার্ম। ওকে, আমরা আমাদের নেক্সট পড়াশোনায় চলে যাই। আমরা যেখানে ছিলাম, আমরা কঙ্কাল নিয়ে পড়তেছিলাম। আমরা কঙ্কাল অ্যাকচুয়ালি 3 প্রকার। কঙ্কাল 3 প্রকার। কঙ্কাল বলতে আমি আবার বলতেছি, কঙ্কাল বলতে কিন্তু শুধুমাত্র অস্থি না, কঙ্কাল বলতে কিন্তু অস্থি তরুণাস্থি দুইটাই, অস্থি প্লাস তরুণাস্থি দুইটাকেই কিন্তু মিন করে। এটা আমাদের একটা ভুল ধারণা, অস্থি প্লাস তরুণাস্থি দুইটাকেই কিন্তু মিন করে, কঙ্কাল বলতে এই দুইটাকেই মিন করে। আচ্ছা, এখন এই কঙ্কালটাকে আমরা 3 ভাগে ভাগ করি। এই কঙ্কালটাকে আমরা 3 ভাগে ভাগ করি। একটাকে বলে বহি কঙ্কাল, একটাকে আমরা বলি বহি কঙ্কাল, একটাকে আমরা বলি অন্তকঙ্কাল, আরেকটাকে বলে স্প্লাঙ্কনিক, স্প্লাঙ্কনিক কঙ্কাল। এই 3টা প্রকারভেদ আছে। তো কঙ্কালের প্রকারভেদ 3টা। কঙ্কাল বলতে শুধুমাত্র অস্থি না, অস্থি তরুণাস্থি সব, অস্থি তরুণাস্থি সবকে বোঝায়, অস্থি তরুণাস্থি দুইটাকেই বোঝায়, বহিকঙ্কাল, অন্তকঙ্কাল, স্প্লাঙ্কনিক কঙ্কাল। তোমাদেরকে আমি প্রথমে একটা কোশ্চেন করছিলাম, দাঁত কি 206টা হাড্ডির মধ্যে পড়ে? উত্তর ছিল না। মনে রাখবা, অন্তকঙ্কাল পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টা? 206টা।
206টি। অন্তঃকঙ্কাল কয়টি? 206টি। এই 206টির মধ্যে কিন্তু দাঁত পড়ে না, কারণ দাঁত হইছে বহিঃকঙ্কাল। দেখো, যাদেরকে বাহির থেকে দেখা যায়, যাদেরকে বাহির থেকে দেখা যায়, বাহির থেকে দেখা যায় তাদেরকে বলে বহিঃকঙ্কাল। যেরকম কি কি আছে? দাঁত আছে, আমাদের যে দাঁত আছে এগুলো কি বাহির থেকে দেখা যায় কিনা? হ্যাঁ, দেখা যায়। এগুলো কিন্তু পেশির ভিতরে থাকে না। অন্তঃকঙ্কালগুলা পেশির ভিতরে থাকে। এগুলা, এই যে অন্তঃকঙ্কাল, এগুলো মূলত পেশির ভিতরে থাকতেছে। হাড্ডিগুলোর উপরে কি আছে? মাংস আছে। যেরকম হাত, এই দেখো হাতের নিচে বা এখানে কি আছে? পেশি আছে। পেশির ভিতরে নিচে, পেশির নিচে, নিচের দিকে আছে হাড্ডি। তো বহিঃকঙ্কালগুলো বাহির থেকে দেখা যায়, অন্তঃকঙ্কালগুলো বাহির থেকে দেখা যায় না। অন্তঃকঙ্কাল কি বাহির থেকে দেখা যায় না, বাহির থেকে দেখা যায় না। অন্ত মানে ভিতরে, তাহলে বাহির থেকে দেখা যাবে না, বাহির থেকে দেখা যায় না, বাহির থেকে দেখা যায় না, বাহির থেকে দেখা যায় না। আর এইটা কি? বহিঃকঙ্কাল কি বাহির থেকে দেখা যায়? সিম্পল, বাহির থেকে দেখা যায়। তাহলে তুমি কি চুল, লোম এগুলো কি বাহির থেকে দেখতে পারবা? বাহির থেকে দেখা যায়, বাহির থেকে দেখা যায়, বাহির থেকে দেখা যায়। তাহলে দেখো আমাদের কি আছে? দাঁত আছে, দাঁত, তারপর আছে লোম, ঠিক আছে, লোম। তো এগুলা কিন্তু কি, যেরকম আরো বলতে পারি চুল, আমাদের যে চুল আছে এগুলা কি? চুল, চুল। তো এগুলা কিন্তু আমাদের বহিঃকঙ্কাল। তো এই যে দেখো 32টা যে দাঁত আছে, এগুলা কিন্তু 206টা হাড্ডির মধ্যে পড়ছে? উত্তর হচ্ছে না। আমি কিন্তু এই প্রশ্ন দিয়েই তোমাদের ক্লাস শুরু করছিলাম যে আমাদের যে দাঁত আছে 32টা, এগুলো কিন্তু কঙ্কাল। তো এই দাঁতগুলা কি 206টা হাড্ডির মধ্যে পড়ে? উত্তর ছিল না। এগুলো কিন্তু ভাইভাতে প্রশ্ন করতে পারে। তাহলে আমাদের যে 32টা দাঁত আছে, এই 32টা দাঁত কিন্তু কি 206টা হাড্ডির মধ্যে পড়বে না। 32টা দাঁত কিন্তু 206টা হাড্ডির মধ্যে পড়বে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা, মানে তুমি বলতে পারো যে একটা ভাইভা ধরতে পারে এরকম, যদিও এটা এমসিকিউ আসবে না। আচ্ছা, যেগুলো আমরা বাহির থেকে দেখতে পাই, নখ, দাঁত, চুল, লোম, ঠিক আছে। নখ লেখছি কি? নখ লেখি নাই, নখ লিখতে হবে। নখ তো গুরুত্বপূর্ণ, হ্যাঁ নখ লিখতে হবে, নখ, ঠিক আছে। নখ কিন্তু বহিঃকঙ্কাল, কারণ এই যে দেখো, তাকাও, দাঁত কি দেখতে পাইতেছো কি না? যে হ্যাঁ, এই যে দাঁত দেখা যাইতেছে, এই যে নখ, নখ কিন্তু দেখা যাইতেছে, চুল কিন্তু দেখা যাইতেছে, লোম কিন্তু দেখা যাইতেছে। তাহলে যেগুলো দেখতে পাই সেগুলা কি? এগুলা। এখন একটা ঝামেলা আছে, দেখো আমরা একটু আগে বলছিলাম না, কঙ্কাল ভ্রূণীয় কোন স্তর থেকে আসে? বলো, কঙ্কাল ভ্রূণীয় কোন স্তর থেকে আসে? কঙ্কাল ভ্রূণীয় কোন স্তর থেকে আসে? এটা প্রশ্ন করো তো, উত্তর দাও। কঙ্কাল ভ্রূণীয় কোন স্তর থেকে আসে? অথবা অস্থি, তুমি যাই বলো, কোন স্তর থেকে আসে? কোন স্তর থেকে আসে? বলো এটা কি হবে? এটা উত্তর দাও, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে। আসে, কঙ্কাল ভ্রূণীয় কোন স্তর থেকে আসে? এটা একটা ঝামেলা আছে, এজন্য বলতেছে এখানে একটা ঝামেলা আছে। সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তর কি? মেসোডার্ম। হ্যাঁ, লজিক্যালি এটার উত্তর হয় মেসোডার্ম। হ্যাঁ, এটার উত্তর হয় মেসোডার্ম। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। এটার উত্তর হচ্ছে মেসোডার্ম, কারণ যোজক কলার উৎপত্তি হয় মেসোডার্ম থেকে। তবে একটা কথা মনে রাখবা, যদি এটা বহিঃকঙ্কাল হয় তখন এটার উত্তর হবে কিন্তু একটোডার্ম। কি একটু ঝামেলা না? যদি এটা বহিঃকঙ্কাল হয় তখন এটার উত্তর হবে একটোডার্ম। মনে রাখো এটা। বহিঃকঙ্কাল যদি বলে, তখন যদি প্রশ্ন করে এটা কোন ডার্ম থেকে উৎপন্ন, তখন এটা ব্যতিক্রম, এটা হয়ে যাবে কি? একটোডার্ম। অর্থাৎ বহিঃকঙ্কাল ভ্রূণীয় একটোডার্ম থেকে আসে। বহিঃকঙ্কাল ভ্রূণীয় একটোডার্ম থেকে আসে। ভ্রূণীয় একটোডার্ম থেকে আগত, একটোডার্ম থেকে আসে, একটোডার্ম থেকে আসে। আরেকটা ঝামেলা আছে, আরেকটা ব্যতিক্রম আছে। দেখো, তাহলে তোমাকে যদি প্রশ্ন করি দাঁত ভ্রূণীয় কোন ডার্ম থেকে আসে, যদি এখানে দাঁত লিখে দেই, কারণ বহিঃকঙ্কাল হইছে দাঁত কিন্তু বহিঃকঙ্কাল, দাঁত ভ্রূণীয় কোন ডার্ম থেকে আসে? উত্তর হবে একটোডার্ম থেকে আসে। ভালো কথা, কিন্তু এখানে আরেকটা ঝামেলা আছে। এখন যদি প্রশ্ন করে দাঁতের এনামেল আর ডেন্টিন, এই দুইটার উত্তর কিন্তু দুই রকম হয়ে যাবে। যদি প্রশ্ন করে এনামেল কই থেকে আসে, আর যদি প্রশ্ন করে ডেন্টিন কই থেকে আসে, এটার উত্তর কিন্তু দুই রকম হয়ে যাবে। দেখো একটু বলি, যদি প্রশ্ন করে দাঁতের এনামেল কই থেকে আসে, এনামেল, দাঁতের মধ্যে তোমরা কিন্তু দাঁতের গঠনে পড়ো এনামেল, ডেন্টিন, ঠিক আছে, এগুলো কিন্তু আছে। তো যদি প্রশ্ন করে দাঁতের এনামেল ভ্রূণীয় কোন স্তর থেকে আসে, যদি প্রশ্ন করে দাঁতের ডেন্টিন ভ্রূণীয় কোন স্তর থেকে আসে, তখন দুইটার উত্তর কিন্তু দুই রকম হয়ে যাবে। তো বহিঃকঙ্কাল আসে ভ্রূণীয় একটোডার্ম থেকে আসে।
বহিঃকঙ্কাল একটোডার্ম থেকে আসে, তবে এনামেল একটোডার্ম থেকে আসে, এটা ঠিক আছে, এনামেল আসে একটোডার্ম থেকে, এনামেল আসে একটোডার্ম থেকে। দেখো এটা যদি না বলতাম, এটা কিন্তু বইয়ে স্পেসিফিকলি লেখা নাই, বাট তুমি ঝামেলা পোকাইতা। আর এইটা আসবে, ডেন্টিনটা আসবে, এটা কোথা থেকে আসবে জানো? ডেন্টিনটা আসবে তোমার মেসোডার্ম থেকে। এটা একটা ব্যতিক্রম, এটা একটা ব্যতিক্রম, ঠিক আছে, মেসোডার্ম থেকে। এটা ব্যতিক্রম, এটা ব্যতিক্রমের মতো মনে রাখতে হবে, এটা ব্যতিক্রম। দেখো তাহলে আমি আরেকবার বলি, যদি প্রশ্ন করে যে হাড্ডি কই থেকে আসে, উত্তর হবে মেসোডার্ম থেকে। যদি বলে কঙ্কাল কই থেকে আসে, উত্তর হবে মেসোডার্ম থেকে। বাট যদি বলে বহিঃকঙ্কাল কই থেকে আসে, হ্যাঁ বহিঃকঙ্কাল, বহিঃকঙ্কাল, বহিঃকঙ্কাল কই থেকে আসে, তখনও তোমার উত্তর হবে একটোডার্ম থেকে, একটোডার্ম থেকে। আর শুধু কঙ্কাল বললে মেসোডার্ম থেকে। আর যদি বলে দাঁতের ক্ষেত্রে, দাঁতের এনামেল, দাঁতের এনামেল, তখন উত্তর একটোডার্ম। আর যদি প্রশ্ন করে দাঁতের ডেন্টিন, তখন কিন্তু উত্তরটা ভিন্ন হয়ে যাবে, উত্তর হবে মেসোডার্ম, ঠিক আছে। এটা কিন্তু একটা ব্যতিক্রম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটা ব্যতিক্রম, এমসিকিউ আসার মতো একটা ঝামেলাপূর্ণ এমসিকিউ। আচ্ছা, ডেন্টিনের কালার কি, কেউ বলতে পারবা? না, ডেন্টিনের কালার কি, কেউ কি বলো? ডেন্টিনের কালার কি? কুইজ, এটা 2 নম্বর কুইজ, কুইজ নাম্বার 2, কুইজ। বলো ডেন্টিনের কালার কি? ডেন্টিনের কালার, ডেন্টিনের কালার কি? ডেন্টিনের বর্ণ কেমন? এটা 3য় অধ্যায়ের পড়া। ডেন্টিনের বর্ণ কেমন, এটা 3য় অধ্যায়ের পড়া। বলো, পড়াইছি আমি নিজে পড়াইছি, মনে আছে আমার। ডেন্টিনের বর্ণ কেমন? ডেন্টিনের বর্ণ কেমন? রেগুলার থাকলে এগুলা ব্যাপার না। সিমেন্টের মতো কমলা, সাদা, কি লিখতেছে সবাই এগুলা? কেউ নাই, কেউ নাই। ডেন্টিনের কালার কি? কেউই নাই। ডেন্টিনের কালার কি? কেউই নাই। এটা তো আমি পড়াইছি, বাট আমার মনে আছে স্পষ্ট। ডেন্টিনের কালার কি? এই যে দেখো, আমি দেখাই দিই কই পড়াইছি, আমি দেখাই দিব কই পড়াইছি। এটা দাঁতের মধ্যে পড়াইছি, দাঁতের মধ্যে ডেন্টিনের কালার। এই যে দেখেন বেটারা, মনে রাখতে পারেন না তো, এই যে এখানে লেখা আছে, স্পষ্ট করে লেখা আছে। এই যে দেখেন ডেন্টিন, এই যে ডেন্টিন, ডেন্টিন এনামেলের নিচে অবস্থিত, হালকা হলুদ, হালকা হলুদ। তো ডেন্টিনের কালার কি? হালকা হলুদ, ঠিক আছে, হালকা হলুদ, হালকা হলুদ। কেউ কি হালকা হলুদ লেখছে এই পর্যন্ত? পিঙ্ক কালার লেখছে, সামাদে লেখছে পিঙ্ক কালার, সেই তো। এটার আনসার কেউ দিতে পারে নাই, এটার আনসার কেউ দিতে পারে নাই, পিঙ্ক কালার। কারোরটা হয় নাই, তো কেউ প্রাইজ মানি পাচ্ছে না এটার জন্য। আর ডেন্টিন ভিতরে থাকে। আচ্ছা, তো আমরা অন্তকঙ্কাল, বহিঃকঙ্কাল, অন্তকঙ্কাল দেখলাম, বহিঃকঙ্কাল দেখলাম। এখন স্প্লাঙ্কনিক কঙ্কালটা একটু দেখি। স্প্লাঙ্কনিক কঙ্কাল, হোয়াট ইজ স্প্লাঙ্কনিক কঙ্কাল? এটা একটু জানা দরকার। স্প্লাঙ্কনিক কঙ্কাল কি? এই যে এখানে লেখা আছে স্প্লাঙ্কনিক কঙ্কাল। এখন দেখো, আমরা কি দেখছি অন্তকঙ্কাল 206টা, বহিঃকঙ্কালগুলো দেখলাম একটু। এখন স্প্লাঙ্কনিক কঙ্কাল জিনিসটা কি? হোয়াট ইজ স্প্লাঙ্কনিক কঙ্কাল? এটা কি? এটা কি স্প্লাঙ্কনিক কঙ্কাল কি? এইটা নিয়ে তোমার 2টা কথা মনে রাখতে হবে। স্প্লাঙ্কনিক কঙ্কাল নিয়ে তোমার 2টা কথা মনে রাখতে হবে। একটা হইছে তোমার নরম টিস্যুর ভেতরে থাকে এটা। যেরকম ধরো আমাদের যে ফুসফুস আছে, এটা ধরো ফুসফুস, এটা আমাদের ফুসফুস। তো আমাদের ফুসফুসের ভিতরে কে প্রবেশ করে বলো তো? এদিক দিয়ে আসতে শ্বাসনালী, দেন ব্রঙ্কাস। এই ব্রঙ্কাসগুলো কিন্তু আরও ভাগে ভাগ হয়, হ্যাঁ, আরও কতগুলো ভাগে ভাগ হয়। এখানেও কিন্তু তরুণাস্থি থাকে। তো একটু আগে বলছি তরুণাস্থিও কিন্তু কি কঙ্কাল। তো এখানে যে তরুণাস্থিগুলো থাকে, এগুলো কিন্তু নরম অঙ্গের ভিতরে থাকতেছে, তাই না? নরম টিস্যুর ভিতরে বা নরম অঙ্গের ভিতরে থাকে। নরম টিস্যু বা নরম অঙ্গের ভিতরে যারা থাকে তাদেরকে আমরা স্প্লাঙ্কনিক কঙ্কাল বলি। তাহলে স্প্লাঙ্কনিক কঙ্কাল নিয়ে তোমার 2টা কথা মনে রাখতে হবে। নরম টিস্যুর ভিতরে থাকে। স্প্লাঙ্কনিক কঙ্কাল থেকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হবে নরম টিস্যুর ভিতরে থাকে। নরম টিস্যুর ভিতরে থাকে, নরম টিস্যুর ভিতরে থাকে, ভিতরে থাকে, নরম টিস্যুর ভিতরে থাকে, এরা নরম টিস্যুর ভিতরে থাকে। তাহলে একটা পয়েন্ট গেল। এই যে যেরকম দেখো, এই যে ব্রঙ্কাস,
হ্যাঁ, আবার আছে কি প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস। হ্যাঁ, এই যে এগুলো কিন্তু তরুণাস্থিময়, তরুণাস্থিও কিন্তু কঙ্কালে, যে তরুণাস্থি কি কঙ্কালের মধ্যে পড়ে, তাহলে এদেরকে আমরা বলি স্প্লাঙ্কনিক কঙ্কাল, নরম টিস্যুর ভিতরে যারা থাকে। আর এরা কখনোই একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে, তুমি কিন্তু দেখবা যে একটা হাড্ডি, এটা একটা হাড্ডি, এখানে একটা হাড্ডি, আরেকটা হাড্ডি, একটা হাড্ডি আর একটা হাড্ডির সাথে, অর্থাৎ বোন প্লাস বোন, বোন প্লাস বোন। আমরা কিন্তু এরকম শিখাইছিলাম, দুই বোন মিললে কি করে, আওয়ামী লীগ করে, মনে আছে? দুই বোন মিললে আওয়ামী লীগ করে, এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ রিভিশন ক্লাসের মতো হইতেছে। আচ্ছা, দুই বোন মিললে কি করে, আওয়ামী লীগ করে, তাহলে দুই বোনের মাঝখানে যে বন্ধনটা, দুই বোনের মাঝখানে যে বন্ধনটা, এইটাকে আমরা বলি আওয়ামী লীগ, অর্থাৎ লিগামেন্ট। লিক 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 মানে কি, লিগামেন্ট। তুমি মনে রাখবা, দুই বোন মিলা লিক করে, লিগামেন্ট। দুই বোন মিলা কি করে, আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ করতো, ঠিক আছে, এখন তো আর কেউ সাহস হবে না করার। আচ্ছা, দুই বোন মিলে কি করে, আওয়ামী লীগ করে, তাহলে বোন প্লাস বোন ইকুয়াল লিগামেন্ট, লিক করে, লিগামেন্ট, লিগামেন্ট। তাহলে হাড্ডির মধ্যে কি থাকে, দুইটা হাড্ডির মধ্যে লিগামেন্ট থাকে, কিন্তু স্প্লাঙ্কনিক কঙ্কালে কোনো রকমের লিগামেন্ট থাকে না। ধরো স্প্লাঙ্কনিক কঙ্কাল, এটা একটা স্প্লাঙ্কনিক কঙ্কাল, এটা আরেকটা স্প্লাঙ্কনিক কঙ্কাল, তাদের মধ্যে কিন্তু লিগামেন্ট বন্ধনী পাবো না। তো এটা একটা ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, এরা একে অপরের সাথে লিগামেন্ট দ্বারা যুক্ত নয়। এখানে যে হাড্ডিগুলো আছে, ধরো স্প্লাঙ্কনিক কঙ্কালের মধ্যে যে জিনিসগুলো আছে, কঙ্কালগুলো আছে, তরুণাস্থিগুলো আছে, এগুলা কিন্তু কি দ্বারা, লিগামেন্ট দ্বারা সংযুক্ত নয়, একে অপরের সাথে লিগামেন্ট দ্বারা সংযুক্ত নয়। এরা এরা একে অপরের সাথে নোট করা ছাড়া পড়ার কোনো মানে হয় না। এরা একে অপরের সাথে অনলাইন ক্লাস করলে অবশ্যই নোট করতে হবে, এটা ফরজ। একে অপরের সাথে লিগামেন্ট দ্বারা সংযুক্ত নয়, লিগামেন্ট দ্বারা সংযুক্ত নয়, লিগামেন্ট দ্বারা সংযুক্ত নয়, লিগামেন্ট দ্বারা সংযুক্ত নয়, সংযুক্ত না, এটা কিন্তু সংযুক্ত না, মনে রাখো, সংযুক্ত নয়। এই যে নয় লিখে দিলাম হাইলাইট করে, নয়। এরা একে অপরের সাথে লিগামেন্ট দ্বারা সংযুক্ত নয়। হাড্ডিগুলা, অন্তঃকঙ্কালগুলা কিন্তু থাকে, সংযুক্ত থাকে। আচ্ছা, আর এদের উদাহরণগুলো তুমি মনে রাখবা, যত শ্বাসনালী সংক্রান্ত যা কিছু আছে, শ্বসন সংক্রান্ত অঙ্গাদি, আমি জাস্ট এটা মনে রাখতাম, শ্বসন সংক্রান্ত অঙ্গাদিতে এই স্প্লাঙ্কনিক কঙ্কাল পাওয়া যায়। অঙ্গাদি, শ্বসন সংক্রান্ত অঙ্গাদিতে এই স্প্লাঙ্কনিক কঙ্কাল পাওয়া যায়। এই কথাটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এই তিনটা কথা একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এই তিনটা কথা একটু স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে শ্বসন সংক্রান্ত অঙ্গাদি কি আছে, শ্বসন সংক্রান্ত অঙ্গাদির মধ্যে কি আছে, শ্বসন সংক্রান্ত অঙ্গাদির মধ্যে আছে ট্রাকিয়া, ব্রঙ্কাই, লেরিংস, এগুলা, তাই না? ট্রাকিয়া আছে, ট্রাকিয়া, ট্রাকিয়া মানে শ্বাসনালী, ট্রাকিয়া। তারপর আছে কি ব্রঙ্কাস বা ব্রঙ্কাই, যাই বলো, বহু বচনে ব্রঙ্কাই, এক বচনে ব্রঙ্কাস। তারপর হচ্ছে কি ওই যে ষড়যন্ত্র যেটাকে আমরা বলি ল্যারিংস, ঠিক আছে, ল্যারিংস, ষড়যন্ত্র যেটাকে আমরা বলি ল্যারিংস, ল্যারিংস, ল্যারিংসের মধ্যে যে তরুণাস্থিগুলো আছে, ল্যারিংস, ল্যারিংস, ঠিক আছে। তো ল্যারিংসের মধ্যে, ব্রঙ্কাসের মধ্যে, ট্রাকিয়ার মধ্যে, এগুলো কিন্তু এই যে সবগুলো দেখো শ্বাসনালীর মধ্যে পড়তে, শ্বসন সংক্রান্ত অঙ্গাদির মধ্যে পড়তে, ট্রাকিয়া শ্বাসনালী, ব্রঙ্কাস ফুসফুসের মধ্যে ঢুকতেছে, হ্যাঁ ব্রঙ্কাস, এই যে এগুলো ব্রঙ্কাস, এগুলো হলো ব্রঙ্কাস, ফুসফুসের মধ্যে যেগুলো প্রবেশ করে। ট্রাকিয়া থেকে উৎপন্ন দুইটা ব্রঙ্কাস দুই দিকে চলে যায়, ডান বামে। তারপরে ল্যারিংস, ল্যারিংস কিন্তু শ্বসনে সহায়তা করতেছে। তো এগুলো হলো কি স্প্লাঙ্কনিক কঙ্কাল উদাহরণ। এই স্প্লাঙ্কনিক কঙ্কাল নরম টিস্যুর ভেতরে থাকতেছে, এরা একে অপরের সাথে লিগামেন্ট দ্বারা সংযুক্ত নয়। এখন টেন্ডন লিগামেন্ট জিনিসটা একটু বুঝাই দেই, তোমাদের প্যাচ লাগে এটা আমি জানি, অনেকের প্যাচ লাগে, আমারও প্যাচ লাগতো। হোয়াট ইজ টেন্ডন, হোয়াট ইজ লিগামেন্ট? টেন্ডন আর লিগামেন্টের মধ্যে কিভাবে বুঝবো টেন্ডন আর লিগামেন্ট? তোমাদের একটা ভুল ধারণা, লিগামেন্ট শুধুমাত্র হাড্ডির মধ্যেই থাকে, তোমরা মনে করো না। লিগামেন্ট মানে দুইটা জিনিসকে সংযুক্তকারী, হ্যাঁ অ্যাটাচড করে, সংযুক্ত করে, এমন জিনিসকে আমরা লিগামেন্ট বলি। যেরকম এই যে দেখো যকৃতের মধ্যে ডান এবং বাম খণ্ডকে যে পৃথককারী একটা সেপারেশন লাইন আছে, পর্দা আছে, এটাকে বলে ফেলসিফর্ম লিগামেন্ট। তো লিগামেন্ট কিন্তু যকৃতের মধ্যেও আছে, শুধুমাত্র হাড্ডির মধ্যে না। তাহলে দেখো দুইটা হাড্ডি, সাপোজ টেন্ডন, যেটা এখানে একটা হাড্ডি, টেন্ডনের মধ্যে কি আছে দেখো, টেন্ডনের মধ্যে সাপোজ এটা একটা হাড্ডি, এটা একটা হাড়, তারপরে এখানে আর একটা হাড়, দুইটা হাড়। আচ্ছা, এখন এখানে ধরো মাসেল আছে, লাল কালার দিতে আছে এখানে মাসেল, এটা ধরো মাসেল, মাসেল। এখন এই মাসেলকে এই পেশির সাথে অ্যাটাচ করলাম, এই যে সাদা সাদা জিনিস দেওয়া ফাইবার দেওয়া, এটার সাথে কি করলাম, অ্যাটাচ করলাম। তো পেশিটাকে, লালটা কি ছিল, লালটা ছিল মাসেল,
মাসেল মানে মাংস। আর হলুদটা কি? হলুদটা হলো বোন। এটা কি? বোন। এই যে হলুদটা কি? হলুদটা হলো বোন মানে হাড্ডি। কথা বুঝছো? আচ্ছা, এটা গেল। আবার এদিকে একটু দেখো, এটা কি কালার দেয়? এটা ধরো আমি দিতেছি সবুজ কালার। আচ্ছা, এইখানে যে সংযুক্তকারী অ্যাটাচমেন্ট, এটা কার সাথে কার সাথে বলো তো? বোন এবং বোনের সাথে। তাহলে বোন এবং বোনের সাথে এই যে এই অ্যাটাচমেন্টটাকে আমরা বলি বোন এবং বোনের সাথে অ্যাটাচমেন্ট। তাহলে এটা হলো লিগামেন্ট অ্যাটাচমেন্ট। তাহলে লিগামেন্ট কি? লিগামেন্ট তুমি মনে রাখবা বোন প্লাস বোন, দুই বোন মিলে কি করে? আওয়ামী লীগ করে। লিক। তাহলে বোন প্লাস বোন, দুই বোন মিলে কি করে? লিক করে, আওয়ামী লীগ করে। তাহলে কিন্তু মিলাইতে পারবা। আবার মাংস, মা বোন, এটা মনে রাখো বোমা দিয়া, বোমা, বোন এবং মাংস। ওই যে বোতে বোনস এবং মাংস, বোমা। বোমা কেডা মারে? ওই যে একটা খলনায়ক আছে না বাংলা সিনেমার মধ্যে, ডন রেসি ন, ডন নামে কিন্তু একটা কি আছে? ভিলেন আছে, একটা ভিলেন আছে। এই ভিলেন কি করে? ডন কি করে? ডন কি করে? বোমা মারে। তাহলে বোমা, এই যে বোমা, অর্থাৎ বোন এবং মাসেল, বোন এবং মাসেল। এই যে বোন, এই যে সাদা সাদা দেখো, বোনের সাথে এবং মাসেলের সাথে, যে বোন এবং মাসেলের সাথে সংযুক্ত করছি যে জিনিস দেওয়া, এটার নাম হচ্ছে টেন্ডন। তাহলে টেন্ডন আর লিগামেন্ট আশা করি প্যাচ লাগবে না। বোন প্লাস বোন অর্থাৎ হাড্ডির সংযোগস্থল, দুইটা হাড্ডিকে যখন জোড়া লাগাই, অ্যাটাচ করে, তখন তাকে বলে লিগামেন্ট। দুই বোন, বোন প্লাস বোন, দুই বোন মিলে কি করে? আওয়ামী লীগ করে, লিগামেন্ট। আর বোমা, বোন প্লাস মাসেলের মধ্যে বোমা কে মারে? ডনে মারে, ডনে। ঠিক আছে? ওই যে একটা কিন্তু ইয়ে আছে বাংলা সিনেমার মধ্যে, একটা ডন আছে, কিন্তু তোমরা ডনকে চিনো? দেখি ডনকে পাওয়া যায় কিনা, খুঁজে দেখি। ডন, গুগল কোথায়? আমরা এখন একটু ডনকে দেখার চেষ্টা করি, দেখি ডন আছে কিনা বাংলা সিনেমার ডন। আচ্ছা, আমি এখানে বাংলা তো লিখতে পারবো না। ডন বাংলা মুভি, নাও আসতে পারে, আমি শিরুন না। বাংলা মুভি, আচ্ছা, এই ডন বানান কেমনে হবে? DON। আচ্ছা, আমি কি লিখে ফেলছি? ডন। রে কত ডন। এই যে এটা হচ্ছে আসল ডন। ঠিক আছে? এটা হচ্ছে মানে ডন। তো এই ডন কি ভিলেন না? এই যে দেখো, ডন কি? ভিলেন। তো এই ভিলেনে কি করে? বোমা মারে, তাই না? বলো, এই ভিলেনে কি করে? বোমা মারে। তাহলে এই যে ডন যে আছে, এই ডন থেকে মনে রাখবা কি? টেন্ডন। ডনে কি করে? ডনে বোমা মারে, মা, অর্থাৎ বু মানে কি? বোনস। বু মানে কি? বোন মানে হাড়, বোনস, BONES, বোনস প্লাস মাসেল। এই দুইটার মধ্যে যে অ্যাটাচমেন্ট, তাকে আমরা বলবো টেন্ডন। আর দুই বোন মিলে কি করে? আওয়ামী লীগ করে। লিগামেন্ট কোথায়? অস্থি প্লাস অস্থি, অর্থাৎ বোন প্লাস বোন, দুইটা অস্থির মাঝখানে যে সংযোগস্থল, সেটাকে আমরা বলবো কি? লিগামেন্ট, লিগ করে। ঠিক আছে? কেমন লাগলো জানিয়ে দাও। টিক্সটা কেমন লাগছে? তোমাদের উপস্থিতি যদি ভালো না থাকে, তাহলে কি ফ্রি ক্লাস নিব? দেখো, ঘুম থেকে উঠে আইসা পড়ছি, এখনো খাই নাই, স্টিল নাও এখনো কিন্তু ভাত খাই নাই, 12টা বাজে, কিচ্ছুই খাই নাই। তো যদি মানে কষ্টের দাম না পাই, কষ্টের দাম মানে কি? টাকা পয়সা চাইতেছি না তো, কষ্টের দাম মানে উপস্থিতি। এখন উপস্থিতি যদি না ভালো হয়, বলো তো, মন চাইবে যে ক্লাস নেই, তো উপস্থিতি ভালো করতে হবে। অবশ্যই আমাদের ক্লাস থেকে অবশ্যই ভালো কিছু শিখবা। ঠিক আছে? অ্যান্ড বেসিক সহ শিখবা, শুধু অল্প পড়ে গেলাম এগুলা না, অবশ্যই বেসিক সহ শিখবো আমরা। অ্যান্ড এগুলো উপকৃত হওয়ার মতো বা এগুলো আসার মতো। ঠিক আছে? আমরা কিন্তু আউল ফাউল কোনো ক্লাস নিতেছি না, এগুলো খুব সুন্দর ক্লাস, মানে একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, এগুলো একদম সেরা লেভেলের ক্লাস। আচ্ছা, এখন আমরা কিন্তু স্প্লাঙ্কনিক কঙ্কাল, অন্তকঙ্কাল, বহিকঙ্কাল এগুলো একটু মোটামুটি জানিয়ে ফেলছি। এখন আমাদের অন্তকঙ্কাল নিয়ে এই অধ্যায়ে কিন্তু বিস্তারিত বলা আছে। আমাদের বহিকঙ্কাল নিয়ে কিছুই প্রশ্ন আসবে না। বহিকঙ্কাল থেকে তোমাকে জাস্ট প্রশ্ন আসতে পারে কোনগুলো বহিকঙ্কাল, কোনগুলো স্প্লাঙ্কনিক কঙ্কাল, উদাহরণ। বাট অন্তকঙ্কাল নিয়ে আমাদের বইয়ে বিস্তারিত বলা আছে, এগুলো আমাদের পরীক্ষার মধ্যে আসবে। অন্তকঙ্কাল নিয়ে আমাদের বিস্তারিত পড়া লাগবে। তো আমরা আজকে বেশি দেখবো না, অল্প একটু দেখবো। ঠিক আছে? অল্প একটু দেখবো যে অন্তকঙ্কালের মধ্যে আমাদের কি কি আছে, কি কি নাই। অন্তকঙ্কালের মধ্যে আমরা কি কি আছে, কি কি নাই, অল্প একটু দেখবো। আজকে আমরা বেশি কিছু দেখবো না। আচ্ছা, তার মধ্যে আজকে আমরা একটা
ঊর্ধ্ববাহু, এটাকে বলে হাত বলে না, হাত মূলত এইটুকু, তোমরা একটু একটু সংশোধন করে নাও। আমরা হাত বলতে এই টোটালটাকে বুঝবো না, আমরা হাত বলতে এই যে কবজির পরের টুকুকে বুঝবো। তাহলে হাত বলতে, হ্যান্ড বলতে কোনটুকু, এই যে এইটুকু আমি যেইখানে ধরে রাখছি আর পরের টুকুকে হাত বলে, আর এইটুকুকে বলে ঊর্ধ্ববাহু। আমরা আগামীকালকে ঊর্ধ্ববাহুকে হ্যান্ড সমস্ত 206টা হাড্ডির হিসাব দেখবো, আজকে জাস্ট অল্প করে একটু দেখে রাখতেছি, এক হাত নিয়ে আমরা পড়তেছি। হ্যাঁ, আমাদের টোটাল অস্থি কয়টা? 206টা। এই 206টা হাড্ডির মধ্যে আমরা ক্লাসিফিকেশনে আজকে যাব না, আমরা কেবলমাত্র আজকে হাতটা দেখতেছি। এই যে আমাদের যে হাত আছে, হ্যাঁ, এই হাতটা জাস্ট আমরা আজকে একটা দেখব। তো এই যে দেখো, প্রথমত এই পুরাটুকুকে আমরা বলি ঊর্ধ্ববাহু, এই টোটালটাকে আমরা কি বলবো? ঊর্ধ্ববাহু বলবো, ঊর্ধ্ববাহু, ঊর্ধ্ববাহু। আর হাত বলতে কোনটুকুকে? এই যে এইটুকুকে, শুধুমাত্র এই যে এইটুকুকে। দেখো আমি যেখানে কলম ধরে রাখছি, এই কলম ধরার পর টুকু যা আছে এইটুকু হাত, কলম যেখানে ধরে রাখছি এর পরের টুকুকে আমরা বলতেছি হাত, আর এইটুকুকে বলতেছি ঊর্ধ্ববাহু। ঠিক আছে? আচ্ছা, তো ঊর্ধ্ববাহুর মধ্যে 30টা অস্থি থাকে। ঊর্ধ্ববাহুর মধ্যে কয়টা অস্থি থাকে? 30টা অস্থি থাকে। দেখো এইখানে আমরা যদি দেখি, প্রথমটার নাম কি? হিউমেরাস, এটার নাম হলো হিউমেরাস। এখানে আমরা দেখি যে হিউমেরাস, এটার নাম হলো হিউমেরাস। তাহলে যদি বলে ঊর্ধ্ববাহুর প্রথম অস্থির নাম কি? উত্তর হবে হিউমেরাস। যদি প্রশ্ন করে ঊর্ধ্ববাহুর বা হাতের সর্ববৃহৎ অস্থির নাম কি? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হাতের বা ঊর্ধ্ববাহুর, ঊর্ধ্ববাহুর বা বাহুর যাই বলুক, ঊর্ধ্ববাহুর সর্ববৃহৎ অস্থির নাম কি? ঊর্ধ্ববাহুর সর্ববৃহৎ অস্থি, ঊর্ধ্ববাহুর সর্ববৃহৎ, সবচেয়ে বড় সর্ববৃহৎ অস্থির নাম কি হবে? অস্থি। তখন উত্তর হবে এই যে এইটা, এটার নাম কি? এটার নাম কি বলতো? হিউমেরাস। এটার নাম হলো হিউমেরাস। এই যে এখানে লেখা আছে হিউমেরাস, এটার নাম হলো হিউমেরাস। এই হাড্ডিটার নাম কি? হিউমেরাস, হিউমেরাস। তাহলে ঊর্ধ্ববাহুর সবচেয়ে বড় হাড্ডির নাম হলো হিউমেরাস। আচ্ছা, এটা আসার মতো একটা প্রশ্ন। ঊর্ধ্ববাহুর সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে হিউমেরাস। এই যে এটার নাম কি? হিউমেরাস। এটা হলো হিউমেরাস, সবচেয়ে বড় অস্থি। আচ্ছা, হিউমেরাসের পরে আছে দুইটা। হিউমেরাসের পরে আছে রেডিয়াস এবং আলনা। রেডিয়াস আছে এবং আলনা আছে। এখন এইখানে একটা দুইটা কনফিউশন সৃষ্টি হয়। দুইটা হাড্ডি যে আছে, কোনটা দেহের দিকে? দেখো দুইটা হাড্ডি আছে না, এখন কোনটা দেহের বাহিরে, কোনটা বাইরে, কোনটা দেহের দিকে? একটা কথা মনে রাখবা, আমার হাত মনে হয় দেখা যাবে না এখানে। আমরা সবসময় অ্যানাটমিক্যাল পজিশন বলতে আমরা বৃদ্ধাঙ্গুলকে সবসময় কি করি? দেহের বাহিরে দেই। এটা মনে রাখবা, আমাদের থাম বা বৃদ্ধাঙ্গুলকে আমরা সবসময় দেহের বাহিরে দেই। দেহের বাহিরে বৃদ্ধাঙ্গুলকে রেখে যদি আমরা দাঁড়াই, আমরা কিন্তু হাতটাকে এভাবে দাঁড়াইতে এইভাবে রাখতে পারতাম, তোমরা হয়তো এখানে দেখতে পারবো না, এভাবে রাখতে পারতাম, মানে দেখো হাত কিন্তু ঘোরানো যায়। তো বৃদ্ধাঙ্গুলটাকে সবসময় বাহিরে দিতে হবে, বৃদ্ধাঙ্গুলকে বাহিরে দিয়ে দাঁড়াইতে হবে এভাবে, বৃদ্ধাঙ্গুলকে বাহিরে দিয়ে, এই যে দুইটা আঙ্গুলকে বাহিরে দিয়া, এই যে এটাকে বলে কনিষ্ঠ আঙ্গুল, তাই না? কনিষ্ঠ আঙ্গুলকে দেহের দিকে দিতে হবে। এই পজিশনে দাঁড়ানোর পরে যে এখানে যে দুইটা হাড্ডি আছে, এর মধ্যে যেইটা দেহের দিকে থাকবে, অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের দিকে, মনে রাখবা কনিষ্ঠ আঙ্গুলের দিকে যেটা থাকবে সেটাকে বলে আলনা। আরেকটা এইদিকে আছে রেডিয়াস। এই দেখো রেডিয়াস এবং আলনা। তো এখানে দুইটা হাড্ডি আছে, তাই না? একটা হলো রেডিয়াস, একটা হলো আলনা। একটা হলো রেডিয়াস, একটা হলো আলনা। একটা রেডিয়াস, একটা হলো আলনা। তাহলে রেডিয়াস আলনার মধ্যে, রেডিয়াস এবং আলনার মধ্যে একটু খেয়াল করো, এই যে আলনা, এটা হলো আলনা, এই যে আলনা, এটা হলো আলনা, এটা হচ্ছে রেডিয়াস, এটা হলো রেডিয়াস। তাহলে রেডিয়াস এবং আলনার মধ্যে আলনাটা কনিষ্ঠ আঙ্গুলের দিকে থাকবে, এটা মনে রাখো। মানে ছোট আঙ্গুল যেটা আর কি, কনিষ্ঠ আঙ্গুল, এটা তো কনিষ্ঠ আঙ্গুল। আলনা কনিষ্ঠ আঙ্গুলের দিকে থাকে, আলনা কনিষ্ঠ আঙ্গুলের দিকে, কনিষ্ঠ আঙ্গুলের দিকে, বা এটাকে তুমি বলতে পারো দেহের দিকে। এটাকে আমরা বলি কি? দেহের দিকে থাকে, দেহের দিকে, দেহের দিকে। তাহলে দেহের দিকে থাকে হাত। আমাদের ঊর্ধ্ববাহুর কোন অস্থি? উত্তর হবে আলনা। তুমি মনে রাখবা, গড়ের মধ্যে কি থাকে? আলনা থাকে। গড়ের ভিতরে আলনা থাকে। তাহলে দেহের ভিতরের দিকে, ভিতরের দিকে বা কনিষ্ঠ আঙ্গুলের দিকে কি থাকে? আলনা থাকে। তো এটা মনে রাখো, আমাদের অ্যানাটমিক্যাল পজিশনের ক্ষেত্রে আমরা কিভাবে দাঁড়াবো? বৃদ্ধাঙ্গুল দুটাকে বাহিরের দিকে তাকাবো, বাইরের দিকে দিব, আর কনিষ্ঠ আঙ্গুল দুটাকে কি? আমাদের শরীরের দিকে দিব। এভাবে যদি আমরা দাঁড়াই, এটা হলো আমাদের সঠিক অ্যানাটমিক্যাল পজিশন। ওকে, তাহলে রেডিয়াস আলনা গেল। তাহলে রেডিয়াস কোন দিকে থাকবে? রেডিয়াস থাকবে বৃদ্ধাঙ্গুলের দিকে অথবা বাহিরের দিকে। রেডিয়াস থাকবে কি? বৃদ্ধাঙ্গুলের দিকে এবং কি? বাইরের দিকে। দেন না আছে আমাদের কার্পাল, কার্পালের অস্থি। কার্পাল মানে কি? আমাদের কবজির অস্থি। এটা মনে রাখবে, এটা কার্পাল। কার্পাল মানে কি? কবজির অস্থি। এখানে 8টা অস্থি আছে। কার্পালের মধ্যে অস্থি কয়টা? যে কবজির মধ্যে অস্থি কয়টা? 8টা। দুই সারিতে 8টা অস্থি আছে।
কার্পাল। কার্পালের পরে আছে মেটাকার্পাল, এই যে এখানে আছে 5টা মেটাকার্পাল, এটাকে বলে আমরা তালুর অস্থি। মেটাকার্পালকে আমরা কি বলি জানো? তালুর অস্থি। এই যে এগুলো হচ্ছে মেটাকার্পাল, এই যে এটা একটা মেটাকার্পাল, এটা মেটাকার্পাল, 5টা মেটাকার্পাল আছে। মেটাকার্পাল, মেটাকার্পাল কয়টা? 5টা। তো মেটাকার্পালকে আমরা কি বলি? মেটাকার্পালকে বলে তালুর অস্থি। মেটাকার্পাল, এটাকে আমরা বলতেছি তালুর অস্থি। তালুর অস্থি, তালুর অস্থি। মেটাকার্পালকে আমরা বলি তালুর অস্থি। আমি একটু পরে কুইজ দিব, পড়া প্রায় শেষ। আজকে আমরা বেশিক্ষণ পড়বো না, কারণ আজকে প্রথম ক্লাস। আর এইটুকুকে আমরা সবটুকুকে বলছিলাম কি, এটা হলো কবজির অস্থি। কবজি, কতে কবজি, এটা তোমরা একটা প্যাচ লাগাও। কার্পাল আর টার্সাল দুইটা টার্মের মধ্যে তোমরা প্যাচ লাগাই ফেলো, তো মনটা বা কবজির অস্থিকে আমরা বলি কার্পাল। কতে কবজি, কতে কার্পাল। আর টতে টাকনু, আমাদের পায়ের মধ্যে যেটা আছে টাকনু, ওই যে বলে না ছেলেদের টাকনুর উপরে কাপড় পরতে হয়, টতে টাকনু, টতে টার্সাল। টার্সাল পাওয়া যায় গুড়ালির মধ্যে, আর কার্পাল পাওয়া যায় কবজির মধ্যে। কার্পাল, কার্পাল মানে কবজি। কার্পাল মানে কি? কার্পাল মানে কবজি। আর মেটাকার্পাল মানে তালুর অস্থি, এটা কিন্তু মনে রাখবা। কয়টা আছে? 5টা। মেটাকার্পাল কয়টা? মেটাকার্পাল সংখ্যা আছে 5টা। আর কার্পাল কয়টা? উত্তর হচ্ছে 8টা। এই 8টা কার্পালের নাম আমরা শিখবো, এগুলো সামনে আছে। তারপর আছে দেখো ফ্যালাঞ্জেস। ফ্যালাঞ্জেস, ফ্যালাঞ্জেস দেখো, এই যে এখানে আছে ফ্যালাঞ্জেস। প্রত্যেকটা আঙ্গুলে 3টা করে ফ্যালাঞ্জেস আছে। ফ্যালাঞ্জেস মানে ফিঙ্গার। আর বৃদ্ধাঙ্গুলে আছে কয়টা? 2টা ফ্যালাঞ্জেস। বৃদ্ধাঙ্গুলে ফ্যালাঞ্জেস কয়টা? 2টা। আর বাকি 4টা আঙ্গুলে কয়টা? 3টা করে। এই দেখো আমরা হাতকে বাস করলে এখানে 3টা পার্ট পাই, 1টা 2টা 3টা, তাহলে এখানে 3টা হাড্ডি আছে। কার হাড্ডি? আঙ্গুলের হাড্ডি। আঙ্গুলের ইংরেজি কি? ফিঙ্গার। ফিঙ্গার থেকে আসছে ফ্যালাঞ্জেস। তাহলে আঙ্গুলের অস্থিকে বলে ফ্যালাঞ্জেস। প্রত্যেক আঙ্গুলে 3টা করে, 4টা আঙ্গুলে 3টা, 3টা 3 4 12, বৃদ্ধাঙ্গুলে 2টা, তার মানে কয়টা হলো? 14টা। টোটাল এক হাতে ফ্যালাঞ্জেস সংখ্যা কয়টা? 14টা। ফ্যালাঞ্জেস মানে ফিঙ্গার। তাহলে ফ্যালাঞ্জেসের মধ্যে আছে 14টা। করতলে আছে, এটাকে বলে করতল। করতল, ঠিক আছে, করতল, এটাকে বলে করতল। করতল, করতল বা তালু। এই যে তল মানে তালু, করতল। করতল বলতে আমরা তালুকে বুঝাই, হাতের তালুকে আমরা করতল বলি। এখানে আছে 5টা। কবজির মধ্যে আছে 8টা। রেডিয়াস একটা, আলনা একটা, রেডিয়াস একটা, আলনা একটা, হিউমেরাস একটা, হিউমেরাস একটা। তাহলে 1টা 2টা 3টা, দেন এইখানে 8টা, 5টা, দেন 14টা, টোটালি 30টা হয়। আমরা একটা হিসাব করি, দেখো তো। এক বাহুতে, ঊর্ধ্ব বাহুতে অস্থি কয়টা? এক বাহুতে অস্থি হয়েছে হিউমেরাস একটা, রেডিয়াস একটা, আলনা একটা, কার্পাল 8টা, মেটাকার্পাল 5টা, ফ্যালাঞ্জেস 14টা। এখন হিসাব করো কয়টা হয়? 19 27 28 29 30টা, টোটাল 30টা। এটা হচ্ছে কি? এক বাহু, ঊর্ধ্ব বাহু, ঠিক আছে, একটি ঊর্ধ্ব বাহু, ঊর্ধ্ব বাহু। এখন যদি হাত বলতো, হাত, হাত বললে কিন্তু উত্তর হইতো অন্যটা। হাত বললে উত্তর হইতো এই যে এইটুকু, এইটুকুকে আমরা বলি হাত। এইটুকুকে বলে হাত। কয়টা? এখানে 27টা। তাহলে 27টা বলা হয় হাত। হাত। যদি প্রশ্ন করে এক হাতে অস্থি কয়টা, তখন কিন্তু 30টা না 27টা লাগাইতে হবে। এক হাতে অস্থি কয়টা? উত্তর হবে 27টা। এক হাতে অস্থি কয়টা? উত্তর হবে 27টা। এখন আমরা কুইজ ধরবো। এখন আমাদের কুইজ। আশা করি বিষয়টা ক্লিয়ার। তোমরা একটু লাভ দিয়ে দাও, আমরা কুইজে চলে যাই। একটু লাভ দিয়ে দাও। এখন হবে আমাদের কুইজ। ওকে, তোমাদের কাছে প্রশ্ন হলো, আমাদের যে শ্বাসনালী আছে ট্রাকিয়া,
ট্রাকিয়ায় কতগুলো কার্টিলেজ থাকে? ট্রাকিয়ায় কতগুলো কার্টিলেজ থাকে? ট্রাকিয়ায় কার্টিলেজের সংখ্যা কত? ট্রাকিয়ায় কার্টিলেজ কতটি? ট্রাকিয়ায় কার্টিলেজ কতটি? মৌরি লিখেছে 8টি, সেজুতি 8টি, ফেরদৌসি আহমেদ 8, আলবার্ট আইনস্টাইন 8টি, সেজুতি লিখেছে 16 থেকে 20টি, এমডি আশরাফ উদ্দিন খান লিখেছে 16 থেকে 20টি। আমি দেখতেছি নিচে গিয়া কে সর্বোত্তম সঠিক উত্তর দিয়েছে। উত্তর হবে 16 থেকে 20, 14 থেকে 18। ষোলো থেকে 20 কে দিয়েছে প্রথমে? মুখাইরা হাসান নাকি? এম এস সেজুতি সংক্ষিপ্ত নাম, এত বড় নাম বলা যাবে না। এম এস সেজুতি, ঠিক আছে। সেজুতি বানানটা বলো। SEJUTY, সেজুতি। তো এটার সর্বোত্তম সঠিক উত্তর দিছে সেজুতি। তো সেজুতি পেয়ে যাবে প্রাইজ মানি। ওকে, তো আমরা কি শেষ করতে পারি? আজকের ক্লাসটা শেষ করতে পারি? আজকে প্রথম ক্লাস, আমরা বেশিক্ষণ সময় নেব না। আমরা আগামীকালকে থেকে মূলত আমাদের মেইন পড়াশোনায় ঢুকবো। আচ্ছা, তোমাদের আরেকটা কুইজ ধরি, দেখি ওইটা অনেকে পারবা না। দেখি, বলো তো, আমাদের যে 206টা হাড় আছে, 206টা হাড়ের মধ্যে 206টি, তোমরা জানো একটা হাড়ের সাথে কি অ্যাটাচ থাকে লিগামেন্ট দ্বারা। এখন প্রশ্ন হয়েছে 206টি হাড়ের মধ্যে, এটা পারবা না, অনেকে পারবা না। হাড়ের মধ্যে 206টা হাড়ের মধ্যে মানে জয়েন্টলেস কোনটা? জয়েন্টলেস বোন কোনটি? 206টা হাড়ের মধ্যে কোনটা জয়েন্টলেস, মানে যে টেন্ডন থাকবে না? জয়েন্টলেস কোনটা? জয়েন্টলেস বোন কোনটা? কঠিন একটা প্রশ্ন। 206টা হাড়ের মধ্যে জয়েন্টলেস বোন কোনটা? কি বুঝাই দিব কোনটা? ওই তরুণাস্তি কয়টা? এটা কি বোঝানোর মতো? এটা সংখ্যামূলক প্রশ্ন। তরুণাস্তি হয়েছে এভারেজে 16 থেকে 20টা। আচ্ছা, 206টা হাড়ের মধ্যে জয়েন্টলেস কোনটা? আমাদের যে 206টা হাড্ডি আছে অন্তঃকঙ্কাল, এই 206টা হাড্ডির মধ্যে কোনটা জয়েন্টলেস, মানে সন্ধিবিহীন? জয়েন্টলেস মানে কি? সন্ধি নাই। তোমাদের বইয়ের মধ্যে এরকম একটা লাইন আছে, সব বইয়ে নাই। সন্ধিবিহীন, একমাত্র সন্ধিবিহীন অস্থি, এরকম একটা লাইন আছে কোথাও, কোনো এক বইয়ে। সন্ধিবিহীন অস্থি, একমাত্র সন্ধিবিহীন অস্থির নাম কি? এরকম একটা লাইন তোমরা পাবা পড়ার সময়। তাহলে এটার উত্তর কি হবে বলো? 206টা হাড়ের মধ্যে জয়েন্টলেস বোন কোনটা? 206টা হাড়ের মধ্যে জয়েন্টলেস বোন কোনটি? একজনে লিখছে হাইওয়েট হাড়, সম্ভবত আলনা, হিউমেরাস। এই হিউমেরাস আলনা এগুলো কি জয়েন্টলেস নাকি? বেটা, একটা সাথে একটা জয়েন্ট আছে। কমন সেন্স কাটাও। কককিক্সে তো জয়েন্ট আছে আগের জনের সাথে, স্যাক্রালের সাথে জয়েন্ট আছে। হাইওয়েট না, এগুলোরও জয়েন্ট আছে, সবগুলারই জয়েন্ট আছে, একটার জয়েন্ট নাই। তোমাদের বইয়ে বলা আছে একমাত্র সন্ধিবিহীন অস্থি, বেটা, একমাত্র সন্ধিবিহীন অস্থি। এটার উত্তর হবে হাইওয়েট। এটা আমরা আগামীকাল পড়বো। এটার উত্তর কি? হাইওয়েট। এই যে গলার মধ্যে থাকে, আমাদের জিহ্বার একদম নিচের দিকে হাইওয়েট অস্থি নামক একটা অস্থি আছে। হাইওয়েট, ওয়েট মানে মতো,
আচ্ছা এটা দেখবো আমরা হাইওয়েড মানে কি। এইখানে একটা হাড্ডি আছে আমাদের এই যে এই জায়গার মধ্যে, এটার নাম হচ্ছে হাইওয়েড অস্থি। তো এই হাইওয়েড অস্থিকে বলা হয় একমাত্র সন্ধিবিহীন অস্থি। হাইওয়েড অস্থিকে বলা হয় একমাত্র সন্ধিবিহীন অস্থি। আগামীকাল সকাল 11টায় ক্লাস হবে যদি তোমরা চাও, আর যদি না চাও তাহলে হবে না। হ্যাঁ থাক। আচ্ছা দেখো কে নাম কি, মাইবি শাওয়ান ভাইয়া আমার একটা আইডিকে ব্লক দিচ্ছেন, এখন লাইভ করতে পারি না। উল্টাপাল্টা প্রমাণ করলে তো তুমি লাইভ ব্লক খাবাই। আচ্ছা মানে সব কিছু মানে লিমিটে থাকতে হবে, কত বুঝছো? আমরা কিন্তু ফাইজলামি দুষ্টামি অনেক করি, বাট সব কিছু লিমিটেড। হাইওয়েট এমডি আশরাফ উদ্দিন খান। একবারে এতগুলো কমেন্ট করছি, দাও ব্লগ মেরে দাও। একবারে অনেকগুলো কমেন্ট করলেই ব্লগ, আর কোনো কথা নাই। এগুলা একেও ব্লক করো। হবে ভাইয়া কালকে 11টায় রাতে ক্লাস হলে বেশি ভালো হয়। 1 তারিখ থেকে রাতে ক্লাস, 3টা ক্লাস হবে সকাল 11টায়, দেন বাকি 4টা ক্লাস হবে সম্ভবত সকাল রাত 9টায়। আচ্ছা হাইওয়েড অস্থি, হাইওয়েড সর্বপ্রথম কে সঠিক আনসার দিয়েছে আমি খুঁজতেছি। কারেন্ট আসলো আর ক্লাস শেষ হয়ে গেল। আচ্ছা হাইওয়েড অস্থি সর্বপ্রথম কে সঠিক আনসার দিয়েছে, দেখি দেখি দেখি, একটু সময় দিতে হবে। হাইওয়েড হাইওয়েড অস্থি দিয়েছে এমডি আশরাফ উদ্দিন খান। এমডি আশরাফ উদ্দিন খান, এমডি আশরাফ উদ্দিন খানের সঠিক আনসারটা সঠিক হয়েছে, সর্বপ্রথম সে সঠিক আনসার দিয়েছে। এমডি আশরাফ উদ্দিন খান তার আনসারটা সঠিক হয়েছে, সে দিয়েছে হাইওয়েড। তো আগামীকালকে কি ক্লাস হবে নাকি তোমরা একটু কমেন্ট করো, দেখি কারা কারা আগ্রহী। 30+ আগ্রহী না হলে কিভাবে? ফ্রি ক্লাস তো এই জন্য দাম নাই নাকি, কিন্তু এগুলো কিন্তু মানে কি খুবই ভ্যালুয়েবল ক্লাস। যারা বুঝতে পারে বেসিক জিনিসটা কি, তারা অবশ্যই মানে কি ভালো জিনিসের কদর দিবে। তবে একটা কথা আছে কিন্তু, সস্তা গরুর দাঁত নাই। মানে তুমি সস্তা পাইতেছ, এরপরে যদি তুমি মানে কি বলো, যে একটা গ্রামে এরকম প্রবাদ দেয়, নোট টুট না করো, নোট জমা না দাও, তাহলে কিন্তু ক্লাস মানে নিতে ভালো লাগবে না। তো তোমরা নোট করবা, নোটগুলো গ্রুপে জমা দিবা, ঠিক আছে? এই যে আজকে ক্লাস লিখবা ডে ওয়ান লেখা যা পড়াইছি কুইজ সহ তুমি কি করবা, নোট করে ফেলবা। এটাই তোমার উচিত অ্যাজ এ স্টুডেন্ট, তোমার উচিত এগুলো চর্চায় থাকা। নোট করতেছ, কুইজ লিখতেছ, পড়তেছ, হাইলাইটের দাগাইতেছ, সারাদিন এগুলোই করবা, আর কোনো কাজ নাই, বুঝছো? এগুলোর মধ্যে পড়ে থাকবা। যার যেটা কাজ সেটা ওইটার মধ্যে পড়ে থাকা লাগে। যে বিজনেস নিয়ে আসে সে বিজনেস নিয়ে পড়ে থাকবে। তুমি স্টুডেন্ট, এই মুহূর্তে তোমার বই নিয়ে পড়া, খাতা কলম নিয়ে, নোট নিয়ে, হাইলাইটার নিয়ে, দাগাদাগি নিয়ে পড়ে থাকা লাগবে। এমসিকিউ কুইজ এগুলো নিয়ে পড়ে থাকা লাগবে, মানে পড়াশোনার সাথে থাকা লাগবে। আগামীকালকে ক্লাস হোক, যারা চাও তারা লেখো ইনশাল্লাহ। তাহলে লিখেছে ক্লাসগুলো অনেক হেল্পফুল। ক্লাস চাই ভাইয়া, ওকে তোমরা ইনশাল্লাহ লেখো, অ্যান্ড আমরা আজকে লাইভটা শেষ করতে পারি নাকি? 1 ঘন্টার বেশি পড়া উচিত না, 1 ঘন্টার বেশি পড়া উচিত না। তো আজকে আমরা লাইভটা এখানে শেষ করব। কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? আমরা 30 সেকেন্ড ওয়েট করতেছি। কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা তোমরা একটু বলো, আমরা 30 সেকেন্ডের মধ্যে আজকে লাইভটা শেষ করে ফেলতেছি। আচ্ছা ইনশাআল্লাহ, আমিনা আক্তার লিখেছি ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আমিনা আক্তারকে। তারপর সিরাজুম মুনিরা, সে রেগুলার থাকে। মিনহা শেখ ইনশাল্লাহ, সেজুতি ইনশাল্লাহ, ফার্সি ইনশাল্লাহ, ওকে সালমান ফার্সি, ওকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, খুদা হাফেজ।